ল্যান্ড শেয়ার সিস্টেমের যে বিষয়টা, এটা আসলে কি? যৌথভাবে জমি কিনে নির্মাণ খরচে ভবন তৈরি করাই হচ্ছে ল্যান্ড শেয়ার সিস্টেম। সাশ্রয় হচ্ছে। সেটা কিভাবে? প্রফিট অন্য কেউ নেওয়ার নেই, আপনি মালিক, আপনার বিল্ডিং আপনিই করছেন। 15 জন বা 20 জন মিলে হয়তো আমরা এটা করতে চাইলাম। আপনাদের মতো ডেভেলপারদের শরণাপন্ন হলে আপনারা এখানে তো একটা চার্জ, সেটা কি ধরনের হইতে আছে? আপনি জেনে অবাক হবেন, এই ধরনের একটা বিল্ডিং যখন ল্যান্ড শেয়ার কোম্পানি করে, সে প্রথম 3 থেকে 4 মাসে এই সবগুলো ফ্ল্যাট বিক্রি করে ফেলে। কারণ আমরা সবাই জানি যে অ্যাপার্টমেন্ট মানেই ঢাকা শহরের 70-80 প্রবাদ আছে, যদি আপনি কিনে জিততে পারেন বিক্রি করে জিততে পারবেন। অ্যাকচুয়ালি ল্যান্ড শেয়ার এত সুপার একটা সিস্টেম, এটা যদি সঠিকভাবে মেনটেন করা হয়, এখানে সত্যি মানুষের অনেক লাভ হবে। তারা আসলে এই ল্যান্ড শেয়ার সিস্টেমে একাধিক ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তারা আগ্রহী হবে। ঢাকা শহরে গত 3 বছরে আফতাবনগরের জমির দাম 3 গুণ হয়েছে। ভালো কিছু নির্দিষ্ট ব্যাংকের বাইরে কিন্তু আপনাকে চিন্তা করতে হয়। এরপর যদি আপনি শেয়ার বাজার, এটা তো হাই রিস্ক আমাদের দেশের প্রেক্ষাপটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি মুফাসসিল শো এর পক্ষ থেকে আমি মুফাসসিল আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকের শোতে আলোচনা করব দি ল্যান্ড শেয়ার অ্যাপার্টমেন্ট ইনসাইট নিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ল্যান্ড শেয়ার সিস্টেমে অনেকেই ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী হয়ে উঠছেন। একটা সময় ছিল যখন আমরা দেখেছি স্কোয়ার ফিট সিস্টেমে ডেভেলপারদের কাছ থেকে অনেকেই ফ্ল্যাট ক্রয় করতেন। এই প্রক্রিয়ায় তুলনামূলক একটু বেশিও খরচ হতো, আবার অনেক সময় যারা ক্রয় করতেন তাদের খুব একটা নিয়ন্ত্রণ থাকতো না কখন এটি ডেলিভারি তারা পাবেন, বা ডেভেলপমেন্টের প্রসেস, ডেভেলপমেন্টের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ হচ্ছে, এরকম নানাবিধ বিষয়ে নিয়ন্ত্রণ থাকতো না। তো ল্যান্ড শেয়ার সিস্টেমের প্রতি অনেকেরই আগ্রহ আমরা দেখি। এই প্রক্রিয়াটি শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করা নয়, বা অ্যাপার্টমেন্ট ক্রয় করেছি আমি শুধু বসবাসের জন্য তা নয়। অনেকে কিন্তু আমরা দেখেছি যে বিনিয়োগ করে থাকেন এই প্রক্রিয়াতে, এবং ভবিষ্যতে উত্তরাধিকারীদের জন্য একটা ফ্ল্যাট করে রাখেন, এরকম নানান বিষয় থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ল্যান্ড শেয়ার সিস্টেমে যখন কেউ বিনিয়োগ করে বা একটা ফ্ল্যাট ক্রয় করতে চায়, এটা কতটুকু নিরাপদ, এবং আদৌ কি তারা এটা বুঝে পাবে কিনা, জমির রেজিস্ট্রেশন কখন হবে, ফ্ল্যাটের জন্য টাকা কিভাবে পে করবে, কখন যে সে ফ্ল্যাটটা বুঝে পাবে, এই ধরনের অনেকগুলো কনফিউশন কিন্তু আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা অত্যন্ত গভীরে আলোচনা করব। পুরো এই বিষয়ের যত ট্রান্সপারেন্সি আছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ওনারশিপের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা দরকার, এগুলো জানার চেষ্টা করব। তো আমরা আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি জনাব ফয়সাল শেখ। তিনি ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর। আমরা তাকে একটা ছোট্ট করতালি দিয়ে স্বাগত জানাই। তো মিস্টার ফয়সাল শেখ, আশা করি আপনি ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমি যতদূর জানতে পারলাম, আপনার সাথে একটু আগেই যেটা জানতে পারলাম, যে মোটামুটি প্রায় 38টা বিল্ডিং আপনারা কিন্তু ইতিমধ্যে ল্যান্ড শেয়ার সিস্টেমে সেলস করেছেন, এবং প্রায় 14টা বিল্ডিং ডেলিভারি করেছেন। জি, আলহামদুলিল্লাহ। এই যে জার্নি, এটা কত বছর আগে আপনি আসলে শুরু করেছিলেন, এবং এই যে এতগুলো বিল্ডিং নিয়ে কাজ করলেন, তাতে আপনার যে অভিজ্ঞতা হইল, সেখান থেকে আমরা শুরু করতে চাই। আচ্ছা, প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। জি। আপনি ইতিমধ্যে বলেছেন, আমি মোহাম্মদ ফয়সাল শেখ, ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। মূলত আমি দীর্ঘ 14 বছর রিয়েল এস্টেটে জব করেছি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। আপনার বিটিআই, রূপায়ণ, শান্তা, আমিন মোহাম্মদ, এই ধরনের কোম্পানিগুলোতে আমার জব করার অভিজ্ঞতা রয়েছে, সুযোগ হয়েছে। আর 2000 সাল থেকে আমি এই ব্যবসাটা শুরু করেছি, প্রপারলি ফুল টাইম শুরু করেছি। আর মূলত এই জার্নিটার যদি আরও ভেতরে যাই, আমি যখন চাকরি করা অবস্থায় আমি যেহেতু সেলসে ছিলাম, আমার ইনসেন্টিভ আসতো। সেখান থেকে আমি নিজের জন্য ফ্ল্যাট করার উদ্দেশ্য নিয়ে আমি এই ল্যান্ড শেয়ারিংয়ের অনেকের কাছ থেকে নিজে ফ্ল্যাট ক্রয় করার জন্য শেয়ার ক্রয় করেছিলাম। তো সেটা আমার অভিজ্ঞতার জার্নি, বাট ব্যবসার জার্নিটা 2000 সাল থেকে শুরু হয়। আচ্ছা, আপনি যখন ক্রয় করতে গিয়েছিলেন নিজের প্রয়োজনে, ওইখানে কি কোনো ইস্যুস হয়েছিল, নাকি আপনি স্বাভাবিকভাবেই পেয়েছিলেন? না, ওখানে মূলত আমি আমার ফ্ল্যাটের জন্যই গিয়েছিলাম। তো যেহেতু ডেভেলপার সিস্টেমে আমি চাকরি করা অবস্থায় আমি বুঝতে পারতাম যে একটি ফ্ল্যাট ক্রয় করতে আমাকে তৎকালীন বাজার মূল্যেও 80 থেকে 90 লাখ টাকা প্রয়োজন হতো। বাট আমার মতো একজন মধ্যবিত্ত চাকরি করা মানুষ চাইলেই আমি ওই ধরনের একটি বাজেটের ফ্ল্যাট ক্রয় করতে পারতাম না। আর ল্যান্ড শেয়ার সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা আমাকে হয়তো আমি যেহেতু বাড্ডা এরিয়াতে থাকি, বাড্ডা এরিয়াতে আমি তৎকালীন সময়ে
18 থেকে 20 লাখ টাকার ভিতরে আমি একটি শেয়ার মানে জমির অংশ ক্রয় করতে পারতাম, এবং পরবর্তীতে ধাপে ধাপে কিস্তিগুলো দিয়ে আমি কনস্ট্রাকশনটা কন্টিনিউ করতে পারতাম। এই সিস্টেমের কারণে আমার মতো একজন চাকরি করা বা ওই বাজেটের একজন মানুষ সহজে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে পারতো, যার দরুন আমি ওই ল্যান্ড শেয়ারিং সিস্টেমে ইনভলভ হয়েছিলাম। তো মূলত তখন আমি একজন ক্রেতা হিসেবে ইনভলভ হয়েছিলাম চাকরি করা অবস্থায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রিয় দর্শক জানতে পারলাম যে ক্রেতা হিসাবে তিনি শুরু করলেও পরবর্তীতে তিনি কিন্তু এই ল্যান্ড শেয়ার সিস্টেমের বিজনেসের দিকে চলে আসেন। তো আমরা একটু জানতে চাই ফয়সাল ভাই যে এই ল্যান্ড শেয়ার সিস্টেমের যে বিষয়টা, এটা আসলে কি, এটা যদি আমাদেরকে একটু ছোট্ট এটা করে যদি বলেন। একদম সংক্ষেপে এক লাইনে বলি, সেটা হচ্ছে যৌথভাবে জমি কিনে আহ, নির্মাণ খরচে ভবন তৈরি করাই হচ্ছে ল্যান্ড শেয়ার সিস্টেম। এটা হচ্ছে শিরোনাম। আচ্ছা আপনি একদম সহজভাবে যদি আমরা চিন্তা করি যে দেখেন, ঢাকা শহরে যে পরিমাণ জমির ভ্যালু, একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত একটু একটু ভালো এরিয়াতে বা একটু ভেতরে ঢুকলেও আপনি 80 থেকে 90 লাখ বা 70 লাখ টাকার নিচে কাঠা নেই। কেউ চাইলেই এককভাবে 3 কাঠা 5 কাঠার একটা ল্যান্ড ক্রয় করতে পারে না। তো মূলত মূলত এটার আবির্ভাব হয়েছে এইভাবে যে আমরা 10 জন বন্ধু মিলে একটা জমি কিনি। জমি কিনে 10 জন বন্ধু মিলে সবাই মিলে কন্ট্রিবিউশন করে করে প্রতি নির্দিষ্ট সময় পর পর কিস্তি পরিশোধ করে অথবা যৌথভাবে টাকাটা দিয়ে বিল্ডিংটা রেডি করে 10 জন বন্ধু মিলে 10টা ফ্ল্যাট ভাগ করে নিলাম, যদি খুব আচ্ছা আচ্ছা। সহজভাবে বলি। হ্যাঁ, এইটাই হচ্ছে ল্যান্ড শেয়ার সিস্টেম। তার মানে একটা ল্যান্ড কিনে কয়েকজন মিলে এটা নিজেদের মধ্যে ভাগ করে নিল, এরপর সেখান থেকে বিল্ডিং এর যাত্রাটা জি, শুরু একদম হলো। সংক্ষেপে বললে এইটাই। আচ্ছা, যখন আমরা কোন একটা ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট ক্রয় করি, জি তখনও তো তারা আমাদেরকে ফ্ল্যাট দেয় এবং একটু জমির একটা অংশ দেয়। জি, ওইটার সাথে এই ল্যান্ড শেয়ারের মূল ডিফারেন্সটা তাহলে কি দাঁড়ায়? এখানে বেসিক কিছু ডিফারেন্স রয়েছে। আপনি যখন অ্যাপার্টমেন্ট ক্রয় করছেন, মানে প্রচলিত যে প্রথা, প্রচলিত যে সিস্টেম, ডেভেলপারদের কাছ থেকে আপনি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে পারেন। তো যখন আপনি অ্যাপার্টমেন্ট ক্রয় করছেন তখন কিছু বিষয় তৈরি হয়, যেমন আপনার প্রাইজের ব্যাপারটা সর্বপ্রথম চলে আসে প্রাইস। যখন অ্যাপার্টমেন্ট ক্রয় করছেন তখন সেই ব্যবসায়ী আপনার কাছ থেকে একটা প্রফিটের মাধ্যমেই সেই আপনার অ্যাপার্টমেন্টটা বিক্রি করছে। আর যখন আপনি ল্যান্ড শেয়ারের মাধ্যমে চলে যাচ্ছেন তখন সেখানে কিন্তু আপনার 30 থেকে 40% সাশ্রয় হচ্ছে। সেটা কিভাবে? একদম সহজভাবে বলতে গেলে আপনি নর্মাল যে কোনো একটা এরিয়া আমরা ধরি কথা প্রসঙ্গে, বাড্ডা এরিয়াতে, আপনি বাড্ডা এরিয়াতে এই মুহূর্তে ডেভেলপারের ক্যাটাগরি অনুযায়ী প্রাইস ভেরি করে। আচ্ছা আচ্ছা। আপনি ভালো ডেভেলপারের কাছ থেকে নিতে হলে 8,000 টাকার উপরে রেট পড়বে। আসলে আর যদি একটু মিড লেভেলের ডেভেলপার হয় সেক্ষেত্রেও 7,000 টাকার উপরে পড়বে। বাট ওই একই অ্যাপার্টমেন্ট যখন আপনি ল্যান্ড শেয়ার সিস্টেমে চলে আসবেন তখন এটা 5,000 টাকায় পড়ে যাবে আপনার। তো দেখা যায় যে সিস্টেমের কারণে আপনার 30 থেকে 40% টাকা সেভ হয়। এখন এই সিস্টেমটাকে যদি আমি একটু ভেঙে বলি কয়েকটা জি ধাপে, জি, প্লিজ। যেমন আপনি যখন ডেভেলপার কাছ থেকে মানে গতানুগতিক বা প্রচলিত যে প্রথার মাধ্যমে ফ্ল্যাট কিনছেন, তখন প্রথমে হয়তো আপনি একটা বুকিং মানি দিচ্ছেন, তাদের সাথে আপনার একটা হ্যাঁ। স্টাম্প এগ্রিমেন্ট হচ্ছে। এরপর আপনি ধাপে 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 কিস্তি দিয়ে যাচ্ছেন। বাট যখন আপনি ল্যান্ড শেয়ার সিস্টেমে চলে যাচ্ছেন শুরুতেই কিন্তু আপনি জমির মালিকানা নিয়ে নিচ্ছেন। আপনারা 10 জন মিলে, ওই যে প্রথা যেটা বললাম সিস্টেমটা, যে 10 জনে মিলে জমিটা কিনলেন, কেনার পর আপনারা ধাপে ধাপে কিস্তিগুলো দিচ্ছেন। তো যখন জমির মালিকও আপনি, আপনি ফ্ল্যাটও তৈরি করছেন আপনার অর্থায়নেই, তো সেখানে টোটাল খরচটাই আপনিই করছেন। এখানে প্রফিট কিন্তু কেউ নেওয়ার নেই। আচ্ছা আচ্ছা। প্রফিট অন্য কেউ নেওয়ার নেই, আপনিই মালিক, আপনার বিল্ডিং আপনিই করছেন, যেটা একজন মালিক করে। আমি একা একটা জায়গা কিনলাম 5 কাঠা, একা বিল্ডিং করলাম, আমি একাই মালিক, একাই সব নিচ্ছি, সুবিধাও আমার। ঠিক ওই একটা জায়গা 5 কাঠা 10 জনে মিলে করলে সেম, 10 জনেই মালিক, 10 জনই তারা ভবন তৈরি করছে। তো এখানে ডেভেলপাররা যেমন কিছু বিষয় নিয়ে থাকে এক্সট্রা ভাবে, আপনার ওদের একটা পার্কিং এর খরচ থাকে, আলাদা ইউটিলিটির খরচ থাকে, ওখানে একটা এক্সট্রা রেজিস্ট্রেশনের খরচ যায়। আচ্ছা বাট আচ্ছা, ল্যান্ড শেয়ার সিস্টেমে চলে আসলে আপনার এই খরচগুলো তখন আর প্রয়োজন হচ্ছে না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে পার্কিং এর জন্য বা ইউটিলিটির জন্য আলাদা ভাবে কোনো খরচের বিষয় থাকছে না? না, এখানে থাকছে না। যেহেতু আপনার জমিতে আপনি ভবন করছেন, তো সেখানে আপনার পার্কিং আপনিই নিচ্ছেন, আপনার ইউটিলিটি তো আপনি নিজের টাকা দিয়ে অর্থায়নে করছেন, এবং আপনার রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা, এটাও এখানে একটা ভালো সেভ আপনার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও ডেভেলপার কোম্পানি বর্তমানে যে কনস্ট্রাকশন চার্জ, সেখানে
মাঝারি থেকে ভালো এই ধরনের কনস্ট্রাকশনেও আপনার 2500 থেকে 3000 টাকা এর মধ্যেই উঠানামা করে কনস্ট্রাকশন কস্টটা। তো ডেভেলপার কোম্পানি যখন একটা জয়েন্ট ভেঞ্চারের প্রোডাক্ট সে নিয়ে থাকে, সে যদি 50-50তেও নিয়ে থাকে, সেখানে 50% ফ্ল্যাট যেহেতু ল্যান্ড ওনারকে দিয়ে দিতে হয়, তার মানে তার যদি 2500 টাকা খরচ হয় স্কোয়ার ফিটে বা 3000 টাকা খরচ হয়, সেটা কিন্তু 2 গুণ হয়ে যাচ্ছে, যেহেতু 50% ফ্ল্যাট ডেভেলপারকে দিয়ে দিতে হচ্ছে। তো সেখানে তার খরচই চলে যাচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। তো এরপরে তার অফিস খরচ আছে, তার ওভারহেড আছে, অন্যান্য খরচ আছে, এগুলো আচ্ছা, আচ্ছা। সবকিছু যোগ করে সে কিন্তু ফ্ল্যাটটা তারপরে প্রফিট কাউন্ট করে বিক্রি করবে। হ্যাঁ। তো সেই হিসেবে দেখা যায় যে একটি ফ্ল্যাট ডেভেলপারের তৈরি করতেই 6 হাজার টাকা চলে যায়। আচ্ছা, সে আচ্ছা। কত টাকা বিক্রি করবে? সে 1000-1500 টাকা তো স্কোয়ার ফিটে প্রফিটের প্ল্যান করবেই অবশ্যই। সে যেহেতু বিনিয়োগ করেছে, সবকিছু করেছে, এখানে তার ওভারহেড যাচ্ছে, তার অভিজ্ঞতা যাচ্ছে। সেম কাজটা যখন আপনি ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে করছেন, তখন কিন্তু ওই ডেভেলপারের যে খরচ হচ্ছে, আপনারও সেম খরচই হচ্ছে। আচ্ছা, আচ্ছা। যেই ডেভেলপার 5 থেকে 6 হাজার টাকা খরচে বিল্ডিংটা করলো, আপনারও কিন্তু সেম 5 থেকে 6 হাজার টাকার খরচই হচ্ছে। হুম, এই হুম। খরচে আপনি ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ডেভেলপারকে যে এক্সট্রা একটা বেনিফিট আপনার দিতে হইতো, ফ্ল্যাট ল্যান্ড এই আপনার যৌথ আহ, প্রচলিত যে পদ্ধতি, ওই পদ্ধতিতে কিনলে এইখানে সেটার প্রয়োজন হচ্ছে না, মানে ল্যান্ড শেয়ারিং সিস্টেমে। তার মানে বলা যায় অনেকটা যে খরচের টাকায় বা জি, নির্মাণের টাকা দিয়েই ফ্ল্যাটের মালিক হওয়া অ্যাবসোলিউটলি, মানে যাচ্ছে। যেই টাকা খরচ হচ্ছে ওই টাকা দিয়ে আপনি ফ্ল্যাটটা করে ফেলতেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন আমরা 15 জন বা 20 জন মিলে হয়তো আমরা এটা করতে চাইলাম, কিন্তু জি, আমরা যারা জেনারেল মানুষ তারা তো আর এইটা ডেভেলপমেন্ট করতে পারবে না, জি, তারা তো ডেভেলপমেন্টের বিষয়টা জানে না। সেই ক্ষেত্রে আপনাদের মতো ডেভেলপারদের শরণাপন্ন হলে আপনারা এখানে তো একটা চার্জ করেন, সেটা জি, কি ধরনের হয়ে থাকে? এটাই তো একটা কনসেপ্ট। যে বিষয়টা এমন যে এখানে সবাই ব্যস্ত। যে জি। ব্যক্তিটা আজকে ল্যান্ড শেয়ার কিনছে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, অ্যাকচুয়ালি এটা তার কাজ না। এবং 10 জন বা 18 জন মিলে একটা জমি সে নিল, এই ভবনটা করার জন্য একজন না একজন বা কাউকে না কাউকে তার দায়িত্বটা দিতে হবে। তো হ্যাঁ। এই দায়িত্বটা অনেক সময় নিজেদের ভিতরে হলে অনেক ধরনের প্রশ্নের জন্ম নেয়। যার কারণে এই আমাদের মতো অনেক কোম্পানির আবির্ভাব হয়েছে, যারা দায়িত্ব নিয়ে এই জমির অংশগুলোও তারা সংগ্রহ করে এবং এই জমির উপরে ভবনটাও তারা দায়িত্ব নিয়ে করে দেয়। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে সাধারণত এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেটে যে কয়েকটা সিস্টেম প্রচলিত আছে, সেটা হলো ওই কনসালটেন্সি ফি বলা হয় এটাকে তারা, অথবা অ্যাজ এ রেসপন্সিবল পার্সন হিসেবে বা উদ্যোক্তা হিসেবে সে যে সম্মানীটা নেয়, সেটা সাধারণত কেউ 10% নেয়, 10 to 15% এর মধ্যে ভেরি এর করে ভিতরেই থাকে। কনসালটেন্সি ফি যেটা। আবার কেউ কেউ অনেকেই আপনার এটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে নেয়, যে পার শেয়ারে হয়তো 5 থেকে 10 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট ফিক্সড করা থাকে। মার্কেটে এই ধরনের একটা প্রচলিত আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে ল্যান্ড শেয়ার প্রসেসে আপনার কোম্পানির থেকে আপনারা সাধারণত কোথায় প্রজেক্ট গুলো করে থাকেন, যদি একটু আমাকে আচ্ছা, জানাতেন। আসলে বর্তমানে আমাদের যে প্রজেক্টগুলো আছে, আপনি ক্রিস্টাল হাউজিং এর এই মুহূর্তে বাড্ডা, আফতাবনগর, বসুন্ধরা, রামপুরা, উত্তরা, আমরা এই বেলটা নিয়ে কাজ করি। তবে আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে পুরো বাংলাদেশ, মানে শুধু ঢাকা না, পুরো বাংলাদেশ, ঢাকার বাইরে জেলা শহরগুলো সব জায়গায় ল্যান্ড শেয়ারের জনপ্রিয়তা একদম তুঙ্গে। আচ্ছা, আচ্ছা। মানে মানে দেশব্যাপী জনপ্রিয়তা আছে, বাট আপনারা হয়তো ঢাকা কেন্দ্রিক হ্যাঁ, করছেন অ্যাবসলিউটলি মূলত। রাইট। এমনিতে ঢাকার মানুষদের মধ্যে এই ডেভেলপারদের কাছ থেকে না নিয়ে ল্যান্ড শেয়ার সিস্টেমে নেওয়ার প্রবণতা বা এখানে এই ট্রেন্ডিংটা বা আগ্রহটা কতটুকু আছে বলে আপনি মনে করেন? এটা তো প্রচুর। মানে আচ্ছা। এই মুহূর্তে আপনি যদি একেবারে মার্কেট জরিপে দেখেন, যে একটি ডেভেলপার কোম্পানি একটি ভবন যখন নির্মাণ করে, সে এই ভবনটার নির্মাণ চলাকালীন অবস্থায় 3 বছর বা 2 বছর ধরে সে অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করতে থাকে। তো আপনি আচ্ছা। জেনে অবাক হবেন, এই ধরনের একটা বিল্ডিং যখন ল্যান্ড শেয়ার কোম্পানি করে, সে প্রথম 3 থেকে 4 মাসে এই সবগুলো ফ্ল্যাট বিক্রি করে ফেলে। কেন বিক্রি হ্যাঁ, করে ফেলে? কারণ ওই জমিটা তো তার ওই শেয়ার হোল্ডার বা ওই ফ্ল্যাট মালিকদের নিয়েই দলিল নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে প্রচুর পরিমাণে, মানে ডেভেলপারদের থেকেও মানে ল্যান্ড শেয়ারের প্রচুর এই মুহূর্তে মার্কেটে একটা প্রভাব। মানে দারুণ একটা আর আগ্রহ বিশেষ মানুষের মধ্যে বিশেষ আছে। করে, হ্যাঁ, বিশেষ করে আপনার মিডল ক্লাস যারা যারা কম বাজেট একটি অ্যাপার্টমেন্ট করতে চায়, তাদের জন্য তো এটা আশীর্বাদ। আমি বলি তাদের জন্য এটা একটা আশীর্বাদ। যেই ব্যক্তিটা কখনো চিন্তাও করতো না যে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব ঢাকায়, সেই ব্যক্তিটাও আজ ভাবতে পারে, সাহস করতে পারে, সে তার চিন্তায় নিতে পারে যে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো এই ল্যান্ড শেয়ারিং সিস্টেম।
কারণ আমরা সবাই জানি যে অ্যাপার্টমেন্ট মানেই ঢাকা শহরে 70-80 লাখ টাকা। এই যে চিন্তা, এই চিন্তা থেকে কিন্তু মানুষকে বের করে নিয়ে আসা হয়েছে এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমের মাধ্যমে। যেন আমিও তো পারি 15-20 লাখ টাকা এই মুহূর্তে একটি বুকিং দিয়ে বা একটা শেয়ার জমির মালিকানা নিয়ে এরপরে আস্তে ধীরে টাকাটা পরিশোধ করতে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ল্যান্ড শেয়ার সিস্টেমে যারা ক্লায়েন্ট হয়ে থাকেন এরা সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এরকম। যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা রিচ আছে ওরা জি। কি ল্যান্ড শেয়ার সিস্টেমে কোনোভাবে কানেক্টেড হয় ফ্ল্যাট করার জন্য বা ইনভেস্টমেন্ট কোনো প্রক্রিয়ায়? হ্যাঁ, হয়। অ্যাকচুয়ালি একটি মানুষ তার থাকার জন্য তো একটি অ্যাপার্টমেন্টই প্রয়োজন হয়। আজকের মধ্যবিত্ত দুদিন পরে উচ্চবিত্ত হয়। তো সে যখন একটি অ্যাপার্টমেন্ট করে ফেলে তখন তার ভবিষ্যতে, আজকে আমি বাড্ডা থাকি, দুদিন পর আমার বসুন্ধরা থাকার চাহিদা হতে পারে, তখন আমি বসুন্ধরায় ল্যান্ড শেয়ার খুঁজবো, তারপর আমি গুলশানে খুঁজবো। আর যার গুলশানে ইতিমধ্যে আছে, রিচ বা একটু পশ, তারা বিনিয়োগে আসতে পারে। কারণ একটি ল্যান্ড শেয়ারে যখন অ্যাপার্টমেন্ট করা হয় আপনি, একটা প্রবাদ আছে, যদি আপনি কিনে জিততে পারেন বিক্রি করতে জিততে পারবেন। আচ্ছা আচ্ছা। তো ল্যান্ড শেয়ার সিস্টেমটা অন্তত এই প্রবাদের সাথে অনেকটাই মিলে যায়, কারণ আপনি কেনার সময় 30-40% কম টাকায় এই অ্যাপার্টমেন্টটা কিনে ফেলতেছেন। এবং এখানে আরো একটি বিষয় আছে, যখন আপনি কনস্ট্রাকশন শুরু হওয়ার পরে ইনস্টলমেন্ট গুলো দিচ্ছেন তখন কিন্তু আপনার কিস্তিতে কোনো ইন্টারেস্ট যোগ হচ্ছে না। আপনি যখন একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে যাবেন, সেটা যদি আপনি লোনে কিনেন, আপনি কিস্তিতে অ্যাপার্টমেন্টের ভ্যালুটা পরিশোধ করবেন, তবে সেটা 50 লাখ টাকার কিস্তি, মানে 50 লাখ টাকার ফেস ভ্যালু কিন্তু 80 লাখ টাকা হয়ে যায়, কারণ ওটার সাথে ইন্টারেস্ট যোগ হয়। বাট যখন আপনি ল্যান্ড শেয়ারে চলে আসবেন, কোনোভাবে যদি আপনি জমির অংশের টাকাটা পরিশোধ করতে পারেন, পরের টাকাটা কিন্তু আপনার কোনো প্রকার ইন্টারেস্ট থাকছে না, শুধু আপনার ওই বেসিক কিস্তির অংশটাই আপনি পরিশোধ করছেন, এবং যতটুকু কাজ হয় ততটুকুই আপনি পরিশোধ করেন। অ্যাকচুয়ালি ল্যান্ড শেয়ার এত সুপার একটা সিস্টেম, এটা যদি সঠিকভাবে মেনটেন করা হয়, এখানে সত্যিই মানুষের অনেক লাভ হয়। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখন হয়তো একজন মানুষ ধরেন বড়শ্রীতে একটা করলো, জি, এরপরে সে বসুন্ধরায় করবে, এরপরে জি, সে তো নিকেতনে করবে। জি, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ফ্ল্যাটের ইনভেস্টমেন্ট নিজে জি, থাকার জন্য জি, ওকে, জি, কিন্তু সেকেন্ড ফ্ল্যাট থার্ড ফ্ল্যাট এগুলাতে ইনভেস্টমেন্ট তো খুব বেশি প্রফিটেবল না। জি, কারণ কোটি টাকা একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিলে হয়তো 30-40-50 হাজার টাকা পাওয়া যায়। জি। সেই ক্ষেত্রে একটা রিচ পিপুল বা যারা ইনভেস্টর তারা আসলে এই ল্যান্ড শেয়ার সিস্টেমে একাধিক ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কি আসলে তারা আগ্রহী হবেন? তাদের কাছে অল্টারনেটিভ, যেমন ব্যাংকে, যদিও আমি এনকারেজ করি না কারণ ইন্টারেস্ট হয় বাই হয়, কিন্তু অন্যান্য অনেক সোর্স থাকে যেখানে আরো অনেক বেটার পাওয়া যায়। এই ক্ষেত্রে তারা কেন এই ল্যান্ড শেয়ার সিস্টেমে একাধিক ফ্ল্যাটের দিকে যাবেন? সরি। বর্তমান বাজারে আপনি যদি ইনভেস্টমেন্টটাকে কিছু ক্লারিফাই করেন, দেখবেন কয়েকটা ধাপে নিতে পারেন আপনি। ইনভেস্টটাকে একটা ফান্ড আপনি ব্যাংকে রাখতে পারেন, কয়েকটা পোর্শনে যদি আমরা ভাগ করে কথা বলি, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, আপনি গোল্ড কিনে রাখতে পারেন, আপনি অথবা নিজে আপনার কোনো পরিচিত বন্ধু বা রিলেটিভ তার ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখানে দুইটা বিষয় আপনি খেয়াল করতে হবে। সাধারণত ইনভেস্টে দুইটা জিনিস আমরা দেখি, একটা হচ্ছে রিটার্ন, একটা হচ্ছে রিস্ক, ডবল আর যেটা। হ্যাঁ। তো রিটার্ন আর রিস্কের কম্পেয়ারও আপনার করতে হবে। তো আমরা যদি প্রথমে রিটার্নে আসি, আপনি ব্যাংকে এই মুহূর্তে এফডিআর বলেন, ডিপিএস বলেন, যে রিটার্ন দিচ্ছে সেটা 10%-এর উপরে না। আপনি যদি গোল্ডের হিসাব করেন, সেখানে কিন্তু ভালো একটা প্রাইস গেইন করছে। তবে সেটাও কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে অনেক হিসাব নিকাশ থাকে, অনেক সময় কমেও যায়। হুম। আচ্ছা, সেটাও আপনার 4-5 বা 6 বছরে আপনি ডবল ধরতে পারেন গোল্ডের বেলা। আর শেয়ার বাজার আসলে এটা এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নাই, এটা সবাই জানে আমাদের দেশের। আনপ্রেডিক্টেবল বলা যায়। এটা আনপ্রেডিক্টেবল শেয়ার বাজারটা, তবু আমরা একটা খাত ধরেছি। আপনি অন্য কোনো আদার্স যে বিজনেস, আপনার ফ্রেন্ড বা রিলেটিভ এফএনএফ যাদের ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানেও কিন্তু আপনার প্রফিটটা ফিক্সড করে বলার সুযোগ নাই, সেটা ব্যবসার উপরে ডিপেন্ড করবে। এবার যদি আপনি আসেন ল্যান্ড শেয়ারিং সিস্টেমে, আপনি আজকে আমরা যে কোনো একটা ফেজ ধরে কথা বলি, আফতাবনগরের মতো যে এরিয়া, যেটা ঢাকা শহরে গত 3 বছরে আফতাবনগরের জমির দাম 3 গুণ হয়েছে, হ্যাঁ। মানে প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। যে আফতাবনগর কিছুদিন আগেও এমন ছিল যে 40-50 লাখ টাকায় কাঠা পাওয়া যেত, এখন পুরো আফতাবনগর এরিয়াতে 1 কোটি টাকার নিচে কোনো জমি নেই, আপনি যত ভিতরেই যান। হুম। তার মানে এখানে কি পরিমাণ প্রাইস গেইন করেছে, ইনক্রিজ করেছে। সেখানে আপনি যখন একটি বিনিয়োগ করবেন ল্যান্ড শেয়ারিং এ, দেখা যাবে আপনি 40 থেকে 50 লাখ টাকার ভিতরে একটি শেয়ার কিনলেন, আর হয়তো আপনার ভবন তৈরি করতে আরো এরকম 40 থেকে 45 লাখ টাকা গেল।
আনুমানিক 85 থেকে 90 লাখ টাকার ভিতরে যখন আপনার একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে যাবে, কি সাইজটা কিরকম হতে পারে এটা? এটা 1400 থেকে 1500। 1400 থেকে বলে। হ্যাঁ, এই যে মিডল সাইজের স্ট্যান্ডার্ড একটা অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু আপনি আজকের বাজার দরই আছে 1,30 থেকে 40 লাখ টাকা। আপনি যখন আগামী 3 বছর পরে এটা বিক্রি করতে যাবেন, একেবারে মিনিমাম বাজার দর আমরা আজকেরটাও যদি ধরি 1,40 লাখ টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 90 লাখ টাকার প্রপার্টিটা 1,40 চলে গেছে, প্রায় 50 লাখ টাকা আনুমানিক একটা প্রফিট থাকবে। তো এইটা যদি আপনি বাকি যে পার্টগুলো আমি বললাম, ল্যান্ড, সরি, ব্যাংক, গোল্ড, শেয়ার বাজার, হ্যাঁ, অথবা আদার্স বিজনেস, সেখান থেকে কিন্তু প্রফিটের তুলনায় অনেক ভালো। এবার যদি আমরা রিস্কে আসি, বর্তমানে আমাদের দেশে ব্যাংকের যে অবস্থা, আপনি ভালো কিছু নির্দিষ্ট ব্যাংকের বাইরে কিন্তু আপনাকে চিন্তা করতে হয় টাকা রাখতে হলে। আবার সেখানে একটা ইন্টারেস্টের ইস্যু চলে আসে, ধর্মীয় একটা ব্যাপার চলে আসে, হালাল হারামের একটা প্রশ্ন চলে আসে। এরপর যদি আপনি শেয়ার বাজার, এটা তো হাই রিস্ক আমাদের দেশের প্রেক্ষাপটে। গোল্ড আমরা রিস্ক মনে করলাম না, বাট গোল্ড কিন্তু একটা বিষয় আছে, আপনি আজকে কিনে বিক্রি করতে গেলে কিন্তু আপনাকে 20% কনসিডার করে বিক্রি করতে হবে, সেখানে দাম বৃদ্ধি পেলেও আপনাকে লস একটা নিতে হবে। আবার এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার যে কোনো সময় যে আপনি আপনার মতো করে ক্লোজ করতে পারবেন, সেখানে কিন্তু লাভের একটা অঙ্ক আপনার কম বেশি হওয়ার সুযোগ থাকবে। আপনি একটা ডিপিএস করে 5 বছর মেয়াদের সেটা মাস্ক পথে ভেঙে ফেললে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণ প্রফিট আপনি পাবেন না। বাট আপনি সেই তুলনায় আসেন আমাদের ল্যান্ড শেয়ারিং সিস্টেমে, আপনি যে প্রফিটটা পাচ্ছেন, তাদের এই 4টা সাইড থেকে সব থেকে বেশি প্রফিট কিন্তু আমাদের এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমে পাচ্ছেন। পাশাপাশি রিস্কটা যদি আপনি ক্যালকুলেশন করেন, যখন আপনি জমির শেয়ারটা কিনছেন, সাথে সাথে কিন্তু আপনার জমির দলিল হয়ে যাচ্ছে, সাফ কবলা দলিল, এবং আপনার নামে মিউটেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জমির মালিকানা আপনি যদি এই পৃথিবীতে এক্সিস্ট নাও করেন, আপনার ওয়ারিশ কিন্তু পেয়ে যাবে। তার মানে আপনার মৃত্যু ঘটলেও, আমরা চলে গেলেও আমাদের এই জমি চলে যাবে না। মানে মালিকানার 100% গ্যারান্টি যখন আপনার থাকছে, সাফ কবলা দলিল, মিউটেশন থাকছে, তখন নিরাপত্তা শতভাগ। আর রিটার্ন হচ্ছে দুইটা জিনিস। ঢাকা শহর এবং টোটাল বাংলাদেশে আমাদের যে জনঘনত্ব বা যে জনসংখ্যা, সে তুলনায় জমির পরিমাণ কম। আমাদের দেশে জমির দাম দিন দিন বাড়বেই, সেটা ঢাকা শহরে হোক, মফস্বলে হোক, গ্রামের সেই কৃষি জায়গা হোক, এটা কমার সুযোগ নাই, এই পর্যন্ত খুব রেয়ার, কোথাও কমেনি। আর আমাদের এই ঢাকা শহরে এই মুহূর্তে আবাসিক এরিয়া বা লোকাল যে জায়গাগুলো শুধু দিন দিন চেপেই আসতেছে, জায়গা কমেই আসতেছে। আপনি আজকে বনশ্রীতে যান, একটি ভবন করার মতো জায়গা আপনি খুব বেশি পাবেন না। আপনি ধানমন্ডিতে যান, খুব কম, নাই বললেই চলে, টাকা আছে কিন্তু জমি পাবেন না। তো এই জমির ভ্যালু কিন্তু দিন দিন বাড়ছে। তো এই জমির উপরে যখন আপনি কনস্ট্রাকশন করছেন, মানে নির্মাণ করছেন, ভবন তৈরি করছেন, এইটার ভ্যালু দিন দিন বাড়ছে। কিন্তু অন্যান্য যে কোনো প্রক্রিয়ায়, যেমন মোটামুটি 5-6 বছরে ধরেন ব্যাংক বা বিভিন্ন ইয়েতে ডাবল রিটার্ন প্রত্যাশা করা যায়, সুযোগ আছে, রিয়েলিটি তাই। এই প্রক্রিয়াতে কি এরকম লাভ হওয়ার সুযোগ আছে? অ্যাকচুয়ালি এইভাবে করে ডাবল বলা যায় না, বা ল্যান্ড শেয়ারিং তো একটা প্রসেস, এটা একেবারে প্র্যাকটিক্যাল একটা বিষয়, স্পেসিফিক বলা যায় না। তবে এটা 100% প্রফিটেবল। সেটা ডাবল না হলেও আপনি আগামী 3 বছরে আপনার এই ভবনটা নির্মাণ হয়ে গেলে আপনি ডাবলের কাছাকাছি, বা ওই যে আপনি অ্যাপার্টমেন্টটা কিনলেন শুরুতেই 30 থেকে 40% কমে কিনলেন, এবং বিক্রি করার সময় এই 3 বছরে যে ভ্যালুটা বাড়বে সেইটা, এবং ওই 30 থেকে 40% এই দুইটাই আপনার প্রফিট থাকবে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আমরা একটু জেনে নিলাম। আমরা একটু আসতে চাই হচ্ছে, ধরেন কোনো একটা মানুষ ল্যান্ড শেয়ার সিস্টেমে সে একটা ল্যান্ড বাই করলো ফ্ল্যাটে থাকার উদ্দেশ্যে। জি। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসিংটা কিভাবে স্টার্ট হবে, কিভাবে আমরা কোনো একটা প্রজেক্টে বিনিয়োগ করতে পারি, এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কি হবে? ল্যান্ড শেয়ার সিস্টেমটা আবারও বলছি, খুবই চমৎকার একটা সিস্টেম। তবে একটা কথা আছে যে উড়োজাহাজ খুব ভালো, অনেক দ্রুত গতিতে যায়, বাট এটা পরিচালনাই অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। ভালো জিনিস, সুন্দর জিনিস, পরিচালনার উপর অনেক কিছু নির্ভর করে। সিস্টেম ভালো, আপনি দেখবেন আমাদের একটা উদাহরণ, ছোট উদাহরণ, যে সব থেকে সুষম খাদ্য হচ্ছে দুধ, আর সবচেয়ে দ্রুত সময় নষ্টও হয় দুধ। হ্যাঁ, মানে যেটার গুণাগুণ বেশি, সেটা নষ্ট হওয়ার চান্সও বেশি থাকে। এটা আমি আমাদের এই ল্যান্ড শেয়ার সিস্টেমটার সাথে আমি মাঝে মাঝে বলে থাকি যে সিস্টেমটা খুব ভালো, খুবই মানসম্পন্ন, গুণসম্পন্ন, বাট এটা নষ্ট হওয়ার চান্সও বেশি থাকে, সেন্সিটিভ। ল্যান্ড শেয়ারিং এ প্রসেসটা যদি বলি, প্রথমেই সাধারণত একটা জমি নেওয়া হয়। যারা কাজগুলো করে কোম্পানি, আমি দুইটা আঙ্গিকে বলছি, একটা হচ্ছে কাস্টমার কি করবে, আরেকজন হচ্ছে ডেভেলপার বা যেই কোম্পানিটা থাকে। আপনি কোনো একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের থেকে এক্সাম্পল দিয়ে যদি আমাদেরকে বলেন। ধর আফতাবনগরে একটি জমি নিতে হবে,
হ্যাঁ। তো কোম্পানিগুলো প্রথমে সেই জমিটা দেখে, তারা ফিজিবিলিটি করে, জমিটা তারা যাচাই বাছাই করে। আমাদের দেশের প্রেক্ষাপটে ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, রাজুক, এই সব কিছু তারা চেক এন্ড ব্যালেন্স করে, জমির মালিকানা করে, লিগ্যাল ভেটিং করে, তারা সব কিছুর মতো ওয়ারিশ এবং অন্যান্য সবকিছু চেক করে তারা এই জমিটা বায়না করে সাধারণত। হ্যাঁ। এবং পরবর্তীতে তারা এটার যে ফিজিবিলিটি করেছে, রাজুকের নিয়ম অনুযায়ী এখানে কতগুলো অ্যাপার্টমেন্ট হবে, কয়তলা ভবন হবে, সেই অনুযায়ী এটাকে একটা ভাগ করে যেই যতগুলো ফ্ল্যাট হয় ততগুলো ফ্ল্যাটকে ততগুলো ল্যান্ড শেয়ার আকারে ভাগ করে তারা মার্কেটে ডিস্ট্রিবিউট করে এগুলো বিক্রি করে সংগ্রহ করে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে সবাইকে নিয়ে দলিল করে। অনেক ক্ষেত্রে সব শেয়ার বিক্রি হয় এমন না, তখন ওই কোম্পানিগুলোকে যে শেয়ারগুলো বিক্রি হয়নি সেগুলো রেখে দিতে হয়, পরবর্তীতে বিক্রি করবে, তবে টাইমের মধ্যে তাদেরকে তার দলিল মানে করতে হয়। 27টা শেয়ার যদি হয় সেখানে 20টা 22টা ধরেন ক্লায়েন্ট পাওয়া গেল, হুম। তাহলে জি। বাকি 5টার জন্য কি এখন বাকি কাস্টমারদেরকে ওয়েট করতে হবে এরকম কিছু? এই জায়গাটায় কোম্পানির উপরে ডিপেন্ড করবে। কোম্পানির স্ট্রেংথ যদি ভালো থাকে সেক্ষেত্রে কোম্পানি সেগুলো তার নিজের নামে কিনে, মালিকের নামে কিনে, বা তাদের মনোনীত ব্যক্তির নামে কিনে, অথবা তাদের নির্দিষ্ট ইনভেস্টর থাকতে পারে তাদের নামে কিনে সে প্লটটা সময় মতো দলিল করে ফেলতে হবে। তবে দলিলটা সময় মতো করাটা জরুরি দুইটা কারণে থাকে। একটা হচ্ছে মালিককে কমিটমেন্ট করা থাকে, 2 নম্বর হচ্ছে যাদের কাছে বিক্রি করছে তাদের কাছেও একটা টাইমের কমিটমেন্ট করা থাকে। তো এখানেই হচ্ছে ওই কোম্পানির মানে যোগ্যতাটা বা কোম্পানির যেই তার যে প্রভাবটা, তার কাজের যেই পরিস্থিতিটা, সেটা কাস্টমাররা বুঝে যায় বা কাস্টমারদেরকে তার প্রমাণ দিতে হয়। আর একজন কাস্টমারের জন্য ল্যান্ড শেয়ার ক্রয় করার আগে আহ, অনেক বিচক্ষণ হওয়া উচিত আমি মনে করি। বিশেষ করে তার প্রথমত জমির কাগজগুলো চেক করা উচিত, কারণ সে যে প্রপার্টিটা কিনছে হতে পারে সেটা 27 ভাগের 1 ভাগ, বাট সেটা হতে পারে তার জীবনের জন্য, তার জীবনের সর্বস্ব, তার আর্নিং এর সবকিছু, হুম। তার লাইফের সকল সঞ্চয়, তার হয়তো গ্রামের বাড়ি বিক্রি করা, তার ওয়াইফের স্বর্ণ বিক্রি করা, অনেক হতে পারে, অনেক কিছুই অপশন আসতে পারে। তার কষ্ট অর্জিত এই অর্থ সে যেখানে বিনিয়োগ করছে, আমি মনে করি তার এই প্রথমত জমির কাগজ চেক করা উচিত, দ্বিতীয়ত ওই জমিটা বা ওই প্রজেক্টটা তার একাধিকবার ভিজিট করা উচিত, আশেপাশে খবর নেওয়া উচিত, তার ওই জমির উপরে কোম্পানি যেই ভবনটা তৈরি করবে এটা আদৌ এরকম হবে কিনা তার জানা উচিত, বা খোঁজ খবর নেওয়া উচিত। হুম। এরপরে সে যে প্রাইজিং এ জমিটা বা শেয়ারটা কিনছে সেটা নিয়েও তার ভাবা উচিত যে এই প্রাইজিং বা এই এরিয়াতে এরকম জায়গা প্রাইস আছে কিনা। সেটা কিন্তু খুব ইজি, একজন কাস্টমার যদি ওই এরিয়াতে এসে যায়, বর্তমানে কিন্তু প্রত্যেকটা এরিয়াতেই আপনার আশেপাশে অনেক সময় আবাসিক এরিয়া হলে মিডিয়া থাকে, চায়ের দোকান থাকে, চাইলেই পারা যায়। এটা খুব কঠিন কাজ না। সে জমির দামটা বের করে সে কতটুকু, অবশ্যই কোম্পানি প্রফিট করবে, কতটুকু করছে সে নিজেও জানতে পারবে। এটা একটা বিউটি, ল্যান্ড শেয়ারিং এর বিউটি, কাস্টমারও জানতে পারে এবং মালিক জেনেই প্রফিটটা করে বলেই। আপনার এই আলোচনা থেকে একটা বিষয় আমার মাথায় কাজ করলো, সেটা হচ্ছে যে আমরা হয়তো 5-7 জন 10 জন মিলে একটা প্রজেক্ট নিলাম জি। যেখানে হয়তো 27টা ফ্ল্যাট হবে। জি। এখন আমরা নিজেরা করলে তো ওই বাকি কাস্টমারদেরকে আমাদের সংগ্রহ করতে হচ্ছে। জি। আর আপনাদের থ্রুতে বা কোনো একটা এরকম ল্যান্ড শেয়ার ডেভেলপার কোম্পানির থ্রুতে যদি করা হয় তাহলে তো আর ইন্ডিভিজুয়ালি আমাকে সেলসের দায়িত্ব নিতে হচ্ছে না বা জি কাস্টমার না। সংগ্রহের দায়িত্ব নিতে হচ্ছে না, জি না। আমি সরাসরি এটা করে ফেলতে পারতেছি। হ্যাঁ। পাশাপাশি এই যে ডকুমেন্টেশন, জি। রাজুকের অনুমোদন বা জি। বিভিন্ন বিষয়গুলা, এগুলা নিয়েও তো আর ব্যক্তিকে টেনশন করতে হচ্ছে না। জি। এই জায়গায় একটা সুবিধা হয়তো হচ্ছে, কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য জি। ধরে আপনার সাথে আমরা অ্যাড হব, আমি মানে কোনো একজন কেউ যদি অ্যাড হইতে চায়, জি। আফতাবনগরের প্রজেক্ট বলছিলেন, এই জি। জাতীয় কোনো একটা প্রজেক্টে অ্যাড হওয়ার ক্ষেত্রে প্রাইমারি কিভাবে শুরু করতে হয়, কোনো বুকিং বা কি আচ্ছা, প্রসেসের শুরু করতে হয়? প্রসেসটা হচ্ছে প্রথমে তাকে প্রজেক্ট ভিজিট করতে হয়, তারপর আমাদের যে ব্রোশিয়ার লেআউট আছে এগুলো নিয়ে তার দেখতে হবে। অবশ্যই সে যেহেতু প্রপার্টিটা কিনবে এগুলো সে দেখবেই। দেখার পরে প্রসেসটা প্রাথমিকভাবে হয়, সে একটা বুকিং করে, একটা কনফার্মেশন করে যে আমি এই শেয়ারটা নিচ্ছি। সেই সিস্টেমটা সাধারণত এইভাবে হয়, মানে ল্যান্ড শেয়ারিং কোম্পানিগুলো এইভাবে করে থাকে। একটা লামসাম অ্যামাউন্ট 5 থেকে 10 লাখ টাকা একটা টোকেন পেমেন্ট নিয়ে থাকে। মানে 40, 45, 50 লাখ যাই মূল প্রাইস হোক, রাইট। 5-10 লাখ একটা অ্যামাউন্ট দিয়ে একটা সে শুরু অ্যামাউন্ট করতে সে পারে। বুকিং দেয়, বুকিং এর এগেনস্টে সে কোম্পানির যে প্রসেস থাকে সেই প্রসেসে কাগজপত্র পায়, মানি রিসিট পায়। আহ, পরবর্তীতে যেটা হয়, বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটা জমির যেদিন দলিল হয়, রেজিস্ট্রি হয়, 27 জনকে নিয়ে যেদিন রেজিস্ট্রি হয় সেদিন সে বাকি টাকাটা দেয়। এখানেও কিন্তু তার একটা নিরাপত্তা আছে, সে জমির দলিলের দিন বাকি টাকাটা দিচ্ছে এবং তার নামে সেদিন দলিল হচ্ছে, সে নিজে উপস্থিত থেকে দলিলটা দেখতে পাচ্ছে যে দলিল হচ্ছে প্রথম কিনা। যদি 5 লাখ দেয় এটা মানি রিসিপ্ট পাইলো সে, মানি রিসিট আর পেল, কিছু পাবে? সে একটা এগ্রিমেন্ট পাবে। এগ্রিমেন্ট পাবে।
কোম্পানির তারপর পেপারস যেদিন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের ডেট কি পূর্ব নির্ধারিত? পূর্ব নির্ধারিত থাকে, ওই ডেটের মধ্যেই হয়? ওই ডেটের মধ্যেই হয়। এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপরে। এই জন্যই বলছিলাম লাস্ট কথাটা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে অবশ্যই ল্যান্ড শেয়ারিং এ আপনি প্রপার্টি কেনার আগে কোম্পানিটা দেখবেন। কারণ বারবার বলছি, বিমান যতই ভালো হোক চালকের উপরে অনেক কিছু নির্ভর করে, গাড়ি যতই ভালো হোক চালকের উপর অনেক কিছু নির্ভর করে। তো আপনার ল্যান্ড শেয়ারিং সিস্টেমটা অনেক ভালো একটা সিস্টেম। এটার প্রসেস অনেক বেশি লাভবান করতে পারে সবাইকে। তো সেই ক্ষেত্রে আপনার পরিচালনায় কারা আছে, তবে এটা আসলে আমাদের দেশের মানুষের আমার মনে হয় এই মুহূর্তে তাদের এই ব্যাপারে নলেজ আছে। কারণ আজকাল আমরা ব্যাংকে টাকা রাখতে গেলেও দেখি এই ব্যাংকের পরিচালক কে। কারণ হুম। ইতিমধ্যে আমরা কিন্তু এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছি, ব্যাংকে টাকা রেখে টাকা উঠাইতে পারি না, যেটা কিন্তু আপনি যেটা বলছিলেন যে 5 লাখ হয়তো আপনাকে দেওয়া হলো, কিন্তু বাকি অ্যামাউন্ট তো রেজিস্ট্রেশনের দিন দেওয়া হচ্ছে। জি। রেজিস্ট্রেশন না পাইলে রেজিস্ট্রেশন কি আপনার অফিসে হবে নাকি কোথায় হয়? আচ্ছা, দুইটা সিস্টেমে রেজিস্ট্রেশন হয় মূলত। রেজিস্ট্রি হয়, একটা হচ্ছে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়, আর একটা হচ্ছে কমিশনে হয়। হ্যাঁ। যেভাবেই হোক সে সরকারি লোক সেখানে উপস্থিত থাকে, সাব রেজিস্ট্রার উপস্থিত থাকে। সেই সাব রেজিস্ট্রার উপস্থিতিতে যখন দলিল হয় তখনই উনি পেমেন্ট দেয়। তাহলে যদি আমি সাব রেজিস্ট্রারের সামনেই পেমেন্ট করি এন্ড সাব কলা হয়ে যায়, তাহলে জি, তো আর জমি নিয়ে রিস্কে থাকার কোনো সুযোগ থাকছে না। শতভাগ নিরাপদ। আপনি শতভাগ নিরাপদে আছেন যে আপনার জমি দলিল হচ্ছে, আপনি পেমেন্ট দিচ্ছেন। আচ্ছা, এখন ধরেন আমরা 15-20 জন মিলে যদি আমরা নিজেরা এরকম ভাবে এটা করলাম, জি, তো করার পর আপনাদের কাছ থেকে আমরা সার্ভিস নিতে বাধ্য কিনা, বা এই যে আপনি বললেন যে 10-15% মাধ্যমে এটা আপনারা করেন, সেই ক্ষেত্রে কখনো এরকম হইতে পারে কিনা যে কাস্টমাররা নিজেরাই চিন্তা করলো যে না আপনাদের সহযোগিতা ছাড়াই করবে, এই ধরনের হতে পারে। সুযোগ কি থাকে বা এটা ঘটে? অ্যাকচুয়ালি প্রথমত যেই 20 জন 25 জন 18 জন যেই কয়টা ফ্ল্যাট, সেই শেয়ার হোল্ডার গুলো কোম্পানি যেহেতু সংগ্রহ করে, সবার সাথে কমিউনিকেশন কানেক্টিভিটি কোম্পানিরই থাকে। হয়তো তাদের সবার দেখা সাক্ষাৎ হইতে পারে দলিলের দিন। আবার দলিলের দিনে অনেকেই উপস্থিত থাকে না, কারণ সেখানে গ্রহীতা থাকা বাধ্যতামূলক নয়, দাতার থাকা বাধ্যতামূলক। আবার আচ্ছা। ওখানে অনেক ইনভেস্টর থাকে কোম্পানির, আবার কোম্পানির মালিকদের নামেও প্রপার্টি থাকে। তো এটা অ্যাকচুয়ালি যারা ল্যান্ড ওনার আছে তাদের অধিকার আছে। প্রথম কথা হচ্ছে অধিকার আছে, যেহেতু সে জমির মালিক। হ্যাঁ। সেখানে কোম্পানির মালিকেরও যদি জমি থাকে, সেও একজন, অধিকার থাকতে পারে, সে চাইলে পারতে পারে। তবে এটা আদৌ সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন থাকে। কারণ সেখানে যেই কয়জন শেয়ার হোল্ডার থাকে সবাই সবার সাথে পরিচিত থাকে না। এবং ওখানে দেখা যায় যে কোম্পানির পরিচিত অনেকেই থাকে, রিলেটিভ থাকে মালিকের, অনেক সময় নিজের থাকছে তার। তো এই যে 18 জন বা 20 জন, যেই যেই কয়জন সদস্য, তারা চাইলে পারে। বাট এটা আসলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে কতটা সম্ভব সেটা পরবর্তীতে গেলে আপনি দেখা যায়। আপনি এই যে আপনার কোম্পানি থেকে 38টা বিল্ডিং করলেন, এর মধ্যে জি, কি কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? হ্যাঁ, আমার এরকম এক্সপিরিয়েন্স আছে শুরুর দিকে। আচ্ছা, আচ্ছা। আফতাবনগরে একটা প্রজেক্টে, এটা মানে ছোট একটা প্রজেক্ট, শুরুর দিকে, একদম শুরুর দিকে। তবে আগে বলে নেই যে যখন আমরা ল্যান্ড শেয়ারিং সিস্টেমে দলিল করি, তখন আমাদেরও একটা এগ্রিমেন্ট হয় ওনারদের সাথে, এবং কোম্পানির সাথে একটা চুক্তি হয়। সেটা ওই দলিলের দিন বা জমির যখন দলিলে সাইন করে, সাথে সাথে এগ্রিমেন্টও সাইন করে। এটা আমরা এখন আচ্ছা, করেছি। আচ্ছা। একসাথে রেডি থাকে। একসাথে এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্টও আমরা নোটারি করে একটু শক্তভাবে করার চেষ্টা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় আর কি, 300 টাকার স্ট্যাম্পে যে এগ্রিমেন্ট হয়। তবে খুব শুরুর দিকে আমার একটা এই ধরনের অভিজ্ঞতা আছে। ভালো মন্দ মিলিয়েই তো ব্যবসা, সব ভালো অভিজ্ঞতা হবে এমন হয় না সাধারণত। হ্যাঁ। তো সেটা অভিজ্ঞতা আছে আফতাবনগরে। যে 6 কাঠার একটা জমি, এটা হচ্ছে এইচ ব্লকে। তো আমি প্লট নাম্বার রোড নাম্বারটা উল্লেখ না করি। তো সেখানে বেশ কিছু শেয়ার হোল্ডার চলে এসেছিল। আবার সেখানে আরো কিছু বিষয় আছে, সেটা আমরা 3টা কোম্পানি মিলে করেছিলাম। তো এখানেও একটা ইস্যু, যে হুম। যারা শেয়ার কিনছে তাদের এটাও একটা দেখার বিষয় আমি মনে করি, যে এই প্রজেক্টটাতে কয়জন উদ্যোক্তা আছে। কারণ অনেক প্রজেক্টে দেখা যায় একাধিক উদ্যোক্তাও কিন্তু একটা সমস্যার কারণ হয় অনেক সময়। আচ্ছা, আচ্ছা। মানে ল্যান্ড শেয়ারিং এর সবই ভালো দিক, বিষয়টা এরকম হয় না। মুদ্রার এপিঠ থাকলে ওপিঠও থাকে, সেগুলো কিন্তু বুঝে নিতে হয়। তো একাধিক উদ্যোক্তা থাকলে উনাদের এক একজনের মাধ্যমে অনেকজন আসছে, তারা একাধিক মিটিং করছে, এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমরা ওনাদেরকে দিয়ে কেন বিল্ডিং করাবো। যদিও তখন আমরা এগ্রিমেন্টটা করি নাই। তো এটা আমার ব্যবসার শুরুর দিকের কথা। আমি হয়তো তখন এই অভিজ্ঞতার ফলেই আমি হয়তো পরবর্তীতে আরো নিজেকে শক্ত করেছি, কোম্পানির এই এই পেপারস গুলো আলোচনাটার রেডি সাথে আমি করেছি। একটা বিষয়ে এডিশন করি, সেটা হচ্ছে
আহ, যদি সুযোগ থাকে বা ধরেন তাদের রাইট আছে, সেই অল্টারনেটিভ কাউকে দিয়ে করাবে, এটা তো সে ডিসিশনে যাইতে পারে, যেটা আপনি বললেন। জি। কিন্তু কেন যাবে না, গেলে তাদের সুবিধা কি হবে, বা আপনাদের মতো কোনো ডেভেলপার কোম্পানির সাথে কানেক্টেড থেকে করলে সুবিধা কি হবে, এই জায়গাটা যদি একটু আচ্ছা, ওই যে অভিজ্ঞতাটা শেয়ার করছিলাম ওইটার একটু বাকি আছে, অংশটা শেষ জি। করি, এই উত্তরে আসছি। সেই প্রজেক্টটা তারা আমাদের কাছ থেকে নিয়ে নিছে আজকে প্রায় 5 বছর আগে, 5-6 বছর, প্রায় 6 বছর চলে। তারা কিন্তু আজ পর্যন্ত ওইটার পাইলিং শেষ করতে পারে নাই। ও মাই গড। এটার কারণ হচ্ছে কি, অ্যাকচুয়ালি বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায় যে 18 জন মিলে যখন একটা বিল্ডিং তারা করতে গেছে, অবশ্যই ওনাদের মধ্যে থেকে কেউ না কেউ বা কাউকে তারা মনোনীত করেছে যে আপনি নেন। আমাদের দেশের প্রেক্ষাপটটা কি, যেই লঙ্কা যায় সেই রাবণ হয়, আচ্ছা। এরকম কিছু সিচুয়েশন দাঁড়ায়। এবং যে দায়িত্ব নেই তাকে কিন্তু বদনামের ভাগীও হতে হয়। প্রেক্ষাপটটা এমন হয়ে যায় যে যেই দায়িত্ব নিচ্ছে তার উপরেই সন্দেহ তৈরি হচ্ছে। আর এটা এত বড় একটা বিষয়, মানে দূর থেকে মনে হয় একটা বিল্ডিংই তো করবে, ইঞ্জিনিয়ার ধারাই তো করানো হবে, আমরা দুটা লোক রেখে করে ফেলি, অসুবিধা কি। আদতে বাস্তবতা এরকম না। বাস্তবতাটা এতটাও ইজি না, এখানে অনেক দায়িত্ব নিতে হয়। এই যে 18 জনের কাছ থেকে টাকা সংগ্রহ করা, কিস্তির টাকা 3 বছর যাবত, কারো এখন সময় ভালো তো কারো সময় খারাপ, কেউ আজকে আচ্ছা দিচ্ছে আচ্ছা। কেউ পরশু দিচ্ছে। কেউ 2 জন টাকা আটকানোর কারণে বাকি 16 জন বলতে পারে যে আমি কেন দিব, ওনারটা তো বন্ধ, আমার টাকায় বিল্ডিং হচ্ছে, উনি কি বসে বসে ফ্ল্যাট গুনবে? আমার টাকায় বিল্ডিং হওয়ার পরে উনি মাঝপথে বিক্রি করলে উনি কিস্তিই দিল না, উনার তো অনেক লাভ হয়ে গেল, উনি তো ফাউর উপরে ব্যবসা করলো। এই আচ্ছা ধরনের আচ্ছা। কত কিছু যে আসতে পারে। তো এই জন্য অ্যাকচুয়ালি নির্দিষ্ট কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। তো শুরুর দিকের আমার যে অভিজ্ঞতাটা ছিল, সেই বিল্ডিংটা তারা আমাদের কাছ থেকে ওইভাবে করে নিয়ে নেয়। তো পরবর্তীতে তারা বিল্ডিংটা সঠিক সময় পর্যন্ত এখনো কাজই ঠিক মতো করতে পারে নাই, পাইলিং। কিন্তু একই ইস্যু তো ধরেন আপনাদেরকে কেউ দায়িত্ব দিল, একটা বডি জি। দায়িত্ব দিল, বা আপনারা তাদের দায়িত্ব নিলেন, জি। সেই ক্ষেত্রেও কি এরকম হইতে পারে না যে 27 জনের মধ্যে 5-7 জন 10 জন পেমেন্ট করতেছে না সেটা হয়। যখন ডেভেলপমেন্ট প্রসেসে গেল? সেটা হয়। এই যাবৎ এ যাবৎ এই সমস্যাগুলোই বেশি হয়, এই বিষয়গুলোই সকলের এই জানার ক্ষেত্রে বিষয় আপনারা থাকে। কিভাবে এটা ব্যাকআপ আচ্ছা, করেন? সুন্দর প্রশ্ন। এই জন্যই আপনার কিছুক্ষণ আগে আপনাকে যেটা বললাম যে আমরা একটা এগ্রিমেন্ট করে নেই। এটা হচ্ছে কনস্ট্রাকশন এগ্রিমেন্ট আমরা করি। আমাদের এই যে চুক্তিপত্রটা, এই চুক্তিপত্রটা দলিলের দিনই করে ফেলি, যেখানে আমার যে প্রফিট, আমার যে দায়িত্ব, আমি কি করব, তারা রেগুলার কিস্তি না দিলে তাদের কি ধরনের একটা প্ল্যান্টি আসবে, এবং কখন গিয়ে সে এই শেয়ারটা ছেড়ে দিতে বাধ্য থাকবে, আইনিভাবে সে কখন এখানে নিজেকে সারেন্ডার করতে পারবে, এবং কোন সময় কিভাবে করে প্রজেক্টটা চলবে, বিস্তারিত দিয়ে আমাদের ওই এগ্রিমেন্টটা হয়। ওই এগ্রিমেন্টের উপরে বেস করেই কনস্ট্রাকশনটা হয়। আর মাঝে এটাও বলে রাখি যে যখনই একজন থার্ড পার্টি এই বিল্ডিংটার দায়িত্বে থাকে, মানে ধরেন একজন উদ্যোক্তা কোম্পানি, ল্যান্ড শেয়ার কোম্পানি, তখন কিন্তু এই বিষয়টা সঠিকভাবে পরিচালনা করা হয়। নিজেদের ভিতরে দায়িত্ব থাকার থেকে সবাই মিলে মনোনীত যে ব্যক্তি বা ল্যান্ড শেয়ার কোম্পানি, সে কাজ করে প্রফেশনাল ওয়েতে। আর যখন সে প্রফেশনাল ওয়েতে একটি বিনিময়ের মাধ্যমে কাজটা করে, তখন তার এটা দায়িত্ব হয়ে যায়। আর সেক্ষেত্রে স্পেসিফিক ভাবে আমি যদি বলি, আপনারা কিভাবে এটাকে হ্যান্ডেল করেন? আচ্ছা, আমরা হ্যান্ডেল করি একদম সহজভাবে। যদি বলি, একটু ভেঙে বলি, যে এগ্রিমেন্টে অনেকগুলো ক্লজ থাকে, সবগুলো আলোচনা করা যাবে না এখন। কিছু আলোচনা বা কিছু পয়েন্ট আমি বলছি, যে প্রশ্নগুলো খুব কমন আসে, যে সবাই যদি রেগুলার কিস্তি না দেয় তাহলে কি হবে। হ্যাঁ। আমি তো জমি কিনলাম, 27 জনে মিলে বা 18 জনে মিলে আমরা জমি কিনলাম, বাট রেগুলার কিস্তি সবাই দিল না। মাঝপথে গিয়ে আমার ব্যবসা খারাপ হলো, মাঝপথে গিয়ে একজন শেয়ার হোল্ডার ইন্তেকাল করতে পারেন, অনেক ধরনের সিচুয়েশনই দাঁড়াইতে পারে। এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্যই তো কোম্পানি। আর কোম্পানি সেখানে কিছু নিয়ম তৈরি করে রাখে, যেমন পরপর 3 মাস যদি কেউ নির্মাণ খরচের যে কিস্তি না দেয়, সেক্ষেত্রে তার মাসিক তো একটা জরিমানা থাকেই, পেনাল্টি থাকেই, পাশাপাশি 3 থেকে 4 মাস সে কন্টিনিউ করতে না পারলে কোম্পানি তখন তার সাথে যোগাযোগ করে, তার সাথে বসে কাউন্সিলিং করে, এবং তার সমস্যাটা বুঝে, নিয়ম থাকে এগ্রিমেন্টে যে তাকে সারেন্ডার করতে হবে, সে আচ্ছা। তৎকালীন বাজার মূল্যে শেয়ারটা বিক্রি করে চলে যাবে। সেটা সে আমাদের যে এই স্টাম্পে যে এগ্রিমেন্ট থাকে সেটা উল্লেখ্য থাকে। বাট সেটাও অনেক সময় দেখা যায় বিবেচনার বিষয়। দেখা গেছে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, কিছুদিন আগে এক প্রজেক্টে একজন শেয়ার হোল্ডারের তার মা ক্যান্সার আক্রান্ত হয়েছে। তখন আমরা যেটা করি, আমাদের প্রতি 4 মাস 3 মাস অন্তর অন্তর জেনারেল মিটিং হয়, সকল শেয়ার হোল্ডারদের জেনারেল হুম। মিটিং হয়। তখন ওই মিটিংগুলোতে এই সাবজেক্টগুলো উত্থাপিত হয়। কি উত্থাপিত হয়, যে মিস্টার অমুক ভাই, তার পরিবারের একজন ক্যান্সার আক্রান্ত হয়েছে, উনি গত 1.5 বছর রেগুলার কিস্তি দিছে, গত 3 মাস যাবত উনি এটা পারছে না, আমরা এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব, যদিও এগ্রিমেন্টে এটা আছে, সবার মতামত কি।
হুম। তো সবাই যদি মানবিকভাবে চিন্তা করে যে না ওনাকে আরো 3 মাস সময় দেওয়া হোক, তখন আমরা ওই সিদ্ধান্তে যাই। অন্যথায় আমরা আমাদের এগ্রিমেন্ট যেই যা বলে আমরা সেই অনুযায়ী আগাই, তার সাথে কথা বলি। তো সেই ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার থাকে তাদের লসের কিছু থাকে না, কারণ তারা যেই মূল্যে শেয়ারটা কিনে থাকে মাঝপথে আচ্ছা, গিয়ে যখনই শেয়ারটা সে বিক্রি করে তখন কিন্তু সে প্রফিটে থাকে। এবং এটাও আর একটু সুবিধা যে কেন কোম্পানি নেবেন, এখানেও কোম্পানি প্রত্যেকটা জায়গায় আপনার এই ল্যান্ড শেয়ারিং এ কোম্পানির ভূমিকা থাকে, কারণ তখন ওই সময়টায় কোম্পানি এই শেয়ারটা তাকে বিক্রি করে দেয়। একজন শেয়ার হোল্ডার সে চাকরি করে, ব্যবসা করে, তার নির্দিষ্ট আলাদা প্রফেশন আছে। ওই প্রফেশনে থেকে হয়তো সে তার মতো করে সময়ের মধ্যেই শেয়ারটা সে বিক্রি করতে নাও পারে, তখন কোম্পানি এই দায়িত্ব নিয়ে শেয়ারটা বিক্রি করে দেয়। আচ্ছা, কিছু চ্যালেঞ্জেস আছে, বাট আপনি সুন্দরভাবে এই বিষয়টা ক্লিয়ার করলেন। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ধরেন এই প্রক্রিয়াতে সে ধীরে ধীরে পেমেন্ট করলো জি, এবং ফ্ল্যাটটা বুঝে পাওয়ার একটা সময় আসলো, জি। তো ওই সময় তার কাছে কি ডকুমেন্ট থাকছে, আচ্ছা, ওইটা কিভাবে? ল্যান্ড শেয়ারিং এ মূলত দুইটা এগ্রিমেন্ট হয়। আমরা যদি রেজিস্ট্রেশন পার্টটা নিয়ে কথা বলি, জি। ল্যান্ড শেয়ারিং আসলে মানে এটার বিউটি স্পেসিফিক কয়েকটা দিক ছাড়া সুবিধাই বেশি। আহ, এই যে রেজিস্ট্রেশন একটা বিউটি, প্রথমেই বলেছি যে ল্যান্ড শেয়ারিং এ যখন আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু মালিকানা পেয়ে যাচ্ছেন। আপনি ডেভেলপার বা প্রচলিত প্রথায় কিন্তু প্রথমে আপনি একটা বুকিং মানি দিবেন, আপনি বছরের পর বছর কিস্তি দিবেন, অ্যাট দ্য হ্যান্ড ওভার টাইমে আপনি কিন্তু দলিল পাবেন হ্যাঁ, ডেভেলপার কাছ থেকে। জি। সেখানে আপনি শেষ পর্যন্ত যদি পরিচালনা করতে না পারেন, আপনার একটা ক্যান্সেলেশন ফি দিয়ে তারপরে আপনার এই টাকা ফেরত আনতে হয়। অনেক ক্ষেত্রে ডেভেলপার তার মর্জির উপরে ডিপেন্ড করে আপনাকে পেমেন্টটা দিতে পারে, সেটা ডেভেলপারের উপর নির্ভর করে, ভালো কোম্পানি বা অন্য মাঝারি ধরনের কোম্পানি বা তার ক্যাপাসিটির উপরে। পাশাপাশি সেখানে কিন্তু আপনার আইনি বাধ্যবাধকতা সর্বোচ্চ ওই তার সাথে যে এগ্রিমেন্ট, আর সেই এগ্রিমেন্টে কিন্তু ক্যান্সেলেশনের বিষয়টা উল্লেখ থাকেই সব কোম্পানিতেই, প্রচলিত প্রথায়। বাট এখানে কিন্তু আপনি মালিক, এখানে আপনি প্রথমে মালিক হয়ে যাচ্ছেন যে আমি তার মানে প্রপার্টির ওই যে মালিক। পেমেন্ট, প্রথমে জমি পেমেন্ট করার পর রেজিস্ট্রেশন, আপনি সাবকাওলা, দলিল নিয়ে নামজারি, নিচ্ছেন, এগুলা তো হয়ে গেল। রাইট, আপনার নামে দলিল হয়ে যাচ্ছে। তো এখন আপনার নামে যখন জমির দলিল হলো, বাট আপনার নামে তো অ্যাপার্টমেন্টের দলিল হলো না। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা। আচ্ছা, অ্যাপার্টমেন্টাল দলিলটা ল্যান্ড শেয়ারিং সিস্টেমে হয় হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে বন্টননামা। আচ্ছা, সেটা আচ্ছা। বন্টননামা দলিল। আমাদের দেশে এই ধরনের আইন প্রচলিত আছে, যেমন ধরেন একজন বাবা 10 কাঠা জমি রেখে গেল, তারা 5 ভাই। হ্যাঁ, 5 ভাই যখন ওই জমিটা ভাগ করে নেয় তখন তারা একটা নিজস্ব বন্টননামা দলিল করে নেয়। এই দলিলটার মতোই সেম দলিল হচ্ছে এখানে। যখন আমরা 7.5 কাঠা জমির উপরে 27টা ফ্ল্যাট করছি, অথবা 6 কাঠা জমির উপরে 12টা ফ্ল্যাট করছি, তখন ওই 12 জন ফ্ল্যাট মালিক যখন বিল্ডিংটা রেডি হয়ে যায় তখন তারা একটা বন্টননামা দলিল করে নেয়, এবং এটাও কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়। আচ্ছা, আচ্ছা। এবং বন্টননামা দলিলে তার কোন ফ্লোরটা হচ্ছে এবং কোন ফ্লোরে কত স্কোয়ার ফিট হচ্ছে, তার পার্কিং থাকছে কিনা, কত নাম্বার পার্কিং থাকছে, এবং কত অযুতাংশ জমি সে ফ্ল্যাটের জন্য এবং পার্কিং এর জন্য থাকছে, বিস্তারিত উল্লেখ করে বন্টননামা দলিল হয়ে যায়। এবং বন্টননামা দলিল একটাই হয়, এবং বন্টননামা দলিলে চাইলে সবাই যার যার মতো করে আলাদা আলাদা একটা করে নকল নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে তার ওই মালিকানা আলাদা হয়ে গেল তখন, এবং ফিউচারে সে বিক্রি করতে গেলে নিজের আর মতো করে সে বিক্রি করতে পারবে, ওখানে সবার সে সাথে কমিউনিকেশন করতে হচ্ছে কোনো না প্রয়োজন বা হচ্ছে অনুমতি না, নিতে হচ্ছে না। সে ইন্ডিভিজুয়াল নামজারি করে নিচ্ছে তার নামে। তো এখানে মজার বিষয়টা হচ্ছে, যখন আপনি প্রচলিত প্রথায় অ্যাপার্টমেন্ট ক্রয় করতে যাচ্ছেন, একটি অ্যাপার্টমেন্টের এই মুহূর্তে রেজিস্ট্রি খরচ 7-8 লাখ টাকার নিচে নেই। একেবারে আচ্ছা, সবচেয়ে আচ্ছা। ছোট অ্যাপার্টমেন্টও আপনাকে 6 থেকে 7 লাখ টাকা খরচ করতে হবে, মাঝারি সাইজের অ্যাপার্টমেন্ট হলে 10 লাখ টাকার উপরে, বড় হলে আরো বেশি। হুম। তো মজার তথ্য হচ্ছে ল্যান্ড শেয়ারিং এর বিউটি এখানে যে যখন আপনি দলিল করছেন, জমির দলিল করছেন, তখন আপনার এই জমির দলিলের খরচ আসতেছে একজনের ভাগে হয়তো সর্বোচ্চ 70,000 টাকা। আবার যখন আপনি বন্টননামা দলিল করছেন, সেখানেও আপনার সর্বোচ্চ একজনের ভাগে খরচ খরচ আসছে 70 থেকে 80,000 টাকা। দেখা যাচ্ছে টোটাল দুইটা দলিল মিলে আপনার খরচ আসতেছে 1.5 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা। আচ্ছা, আচ্ছা। আপনি মানে একটা 5-6 লাখ টাকা এখানে সুযোগই নাই, হচ্ছে, এখানে আপনার সেভটা প্রফিট হচ্ছে। সেভ হচ্ছে। পাশাপাশি ওই যে পার্কিং ইউটিলিটিতে আপনার সেভ হচ্ছে, আলাদা পেমেন্ট হচ্ছে না। এটা কি বলার জন্য বললেন নাকি আসলেই এইভাবেই হয়? কারণ অনেক ডেভেলপার তো দেখা যায় ফ্ল্যাট বুঝাই দেওয়ার পরে বলে যে পার্কিং এর টাকা আলাদা করে দিতে হবে। ডেভেলপার, আপনি যদি প্রচলিত পদ্ধতিতে আসেন, হ্যাঁ, ডেভেলপার সিস্টেমে তো অবশ্যই আপনাকে পার্কিং এর টাকা আলাদা দিতে হবে, ইউটিলিটির টাকা আলাদা দিতে হবে। কিন্তু যখন আপনি ল্যান্ড শেয়ারিং এ আসছেন, শুরুতেই আলোচনা করেছি যে জমির মালিক আপনি। এই জমিতে একটা গাছ হলে ওই গাছের আমের ভাগও সমানভাবেই পাবে সবাই। তো ওই জমিতে পার্কিং হলেও আপনার,
ইউটিলিটি তো আপনার টাকা দিয়েই কানেকশন করা হচ্ছে, আপনার টাকা দিয়েই তো লিফট লাগানো হচ্ছে, আপনার টাকা দিয়েই তো জেনারেটর লাগানো হচ্ছে, আপনার টাকা দিয়েই তো কানেকশন আনা হচ্ছে ডেস্কো থেকে, ডিপিডিসি থেকে। তাহলে ওই এক্সট্রা টাকা তো আর প্রয়োজন হচ্ছে না, সব তো আপনার খরচই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই ফুল প্রজেক্ট শেষ হইলে ওইটার উপরে যত খরচ হইলো এটার উপর শুধু 10 বা 12 বা 15% যেটা সেইড, ওই অ্যামাউন্টটা শুধু ডেভেলপার চার্জ করে। এইটা ডেভেলপার বা ল্যান্ডশেয়ার যেই ওনারা, তারা সর্বশেষ নেয় না, এটা ধাপে ধাপে নেয়, স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ তারা তাদের খরচটা নিয়ে নেয়। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু হিসাবটা মিলানো হয় যে জি। এটা যদি 10% হয়ে থাকে, টোটাল 10%ই যে থাকে টোটাল 10%। ওইভাবে করে। অ্যাকচুয়ালি এই যে 10% নিচ্ছে, অ্যাকচুয়ালি কাস্টমার হচ্ছে 90% লাভবান, ডেভেলপার নিচ্ছে 10%। হুম, সেটা কিভাবে দেখেন আপনি, আমরা কিছুক্ষণ আগে যে অঙ্ক করলাম সেই অঙ্কে কিন্তু 50 থেকে 60 লাখ টাকা প্রফিট হচ্ছে আপনার আফতাবনগরের একটি ফ্ল্যাটে ল্যান্ড শেয়ারিং সিস্টেমে। মূলত ডেভেলপারের প্রফিটই এই 50 থেকে 60 লাখ টাকা। হয়তো সে বাজার দর অনুযায়ী কখনো একটু কমে বিক্রি করবে, কখনো বেশি বিক্রি করবে, স্টার্টিংয়ে একটু কম বিক্রি করবে, রেডি হলে একটু বেশি বিক্রি করবে, এভারেজে তার 40 থেকে 50 লাখ টাকা পার ফ্ল্যাটে যদি ব্যবসা হয়, এই ব্যবসাটাই সে ডেভেলপারকে না দিয়ে নিজে এনজয় করছে, ল্যান্ড শেয়ারিংয়ে কাস্টমার। আর সেই ব্যবসা থেকে সে টেন আচ্ছা, পার্সেন্ট আপনি যেহেতু খুব সুন্দর করে এটা বুঝায় বললেন যে কাস্টমার এন্ডে প্রফিটটা যাচ্ছে, তাহলে তো আপনি ক্যালকুলেশন বুঝেন, তাহলে এজ এ ডেভেলপার আপনি এটা এইভাবে করছেন কেন? যদি স্কোয়ার ফিট সিস্টেমেই করতেন তাহলে তো আপনি এই বেনিফিটটা নিতে পারতেন। সুন্দর এই প্রশ্ন। জায়গায় আপনার মোটিভেশনটা কোথায়, বা আপনারা যারা এই ল্যান্ড শেয়ার সিস্টেমে করেন কাস্টমারদেরকে হেল্প করার জন্য, এই জায়গায় আপনাদের মোটিভেশনটা কোথায়? আচ্ছা, সুন্দর প্রশ্ন যে ল্যান্ড শেয়ার কোম্পানিতে যারা কাজ করছে বা ল্যান্ড শেয়ারে যারা করছে তারা কেন ডেভেলপার কাজটা করছে না। অ্যাকচুয়ালি ডেভেলপার যে গতানুগতিক বা প্রচলিত প্রথা, সেখানে কিন্তু আপনার বিনিয়োগের পরিমাণটা শুরুতে বেশি লাগে, ডেভেলপারের নিজের ডেভেলপার বিনিয়োগ। নিজের বিনিয়োগের প্রয়োজন হয়। যদিও বিভিন্ন কোম্পানিগুলো তারা এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমের মতো তাদের অনেক ইনভেস্টর ক্লায়েন্ট থাকে, সেটা তার ইন্টারনাল পার্ট, বাট স্টার্টিং এ তার তো যে বিনিয়োগটার প্রয়োজন হয়, সেটা ল্যান্ড শেয়ারিং এ যারা কাজ করছে তাদের প্রয়োজন হয় না। তো এখানে আরো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শুধু এই বিনিয়োগটাই, যে সেই বিনিয়োগটা কাস্টমারকে দিয়ে করাচ্ছে। ল্যান্ড শেয়ারিং এ যখন জমিটা কিনছে কাস্টমার, তখন তো জমির মালিকানা কাস্টমার নিয়ে নিচ্ছে, সে শুধু একটা মাধ্যম হয়ে কাজটা করছে। অ্যাকচুয়ালি ল্যান্ড শেয়ারিং এর প্রজেক্টটা দায়িত্বটা, তদারকি করে সময় রাইট, মতো ডেভেলপ করে দিতে হেল্প করছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সে একজন তদারকি বা উদ্যোক্তা হিসেবে মাঝখানে মিডিয়া হিসেবে কাজটা করছে। আচ্ছা, আরেকটা বিষয় আসে, সেটা একটু একটু পেছন থেকে, যখন জমি রেজিস্ট্রেশন হইলো, জি। এরপর তো ঢাকা শহরে যেহেতু কাজ করে, ঢাকা শহরে তো রাজুকের একটা অনুমোদনের বিষয় থাকে। এই জায়গাটা কখন অ্যাপ্লাই করা হয়, বা এটা কি ওই ব্যক্তিরা করবে নাকি কোম্পানি করবে? ল্যান্ড শেয়ারিং এ যখন কেউ অ্যাপার্টমেন্ট কিনছে, সে অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টই কিনছে, তার নিজের তেমন কোনো কাজ নাই, শুধু কিস্তি দেওয়া ছাড়া। আচ্ছা আচ্ছা। তার কাজ হচ্ছে শুধু সময় মতো কিস্তি দেওয়া, বাকি টোটাল কাজটাই ল্যান্ড শেয়ারিং এর যে ডেভেলপার তারা করবে। তারা জমি দলিল করে, এরপরে মিউটেশন করে, অর্থাৎ নামজারি করে, এরপরে তারা এটার উপরে এলইউসি নেয়, ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্স নেয়, প্ল্যান জমা দেয়। তবে সবকিছুই এই যারা শেয়ার হোল্ডার তাদেরকে অবগত করে করে, কারণ তাদের কিস্তির টাকা দিয়েই কাজগুলো করতে হয়। আচ্ছা, এবং আরো একটি তথ্য আপনাকে দেই, যে এখানে একটা প্রশ্ন আসে যে আমি একজন ক্রেতা হিসেবে ল্যান্ড শেয়ারিং এ ডেভেলপার যে আমার টাকাগুলো নিয়ে খরচ করছে, এটার মানে নিরীক্ষাটা কিভাবে হবে, মানে আমি হ্যাঁ, বুঝবো কিভাবে যে ডেভেলপার হিসাব নিকেশের জায়গাটা কোনো আমার কাছ উল্টাপাল্টা থেকে খরচ বেশি টাকা করতেছে নিচ্ছে না। এক্স্যাক্টলি। শেয়ার কোম্পানি যে আমার কাছ থেকে শুধু টাকা নিয়ে তারা যে বিল্ডিংটা সঠিকভাবে করছে, সঠিক জায়গায় খরচ করছে, কম করছে না বেশি করছে। তাহলে এই খরচের বা কেনাকাটার প্রসেসে কি অংশগ্রহণ করার সুযোগ আছে হ্যাঁ, যারা ক্লায়েন্ট? এটাই হচ্ছে ল্যান্ড শেয়ারিং এর আরো কিছু বিউটির মধ্যে পড়ে, যে আপনি যখন ডেভেলপার কাছ থেকে ফ্ল্যাট কিনবেন, ওখানে আপনি ডেভেলপার কি মালামাল দিয়ে ভবন তৈরি করছে সেটা আপনি জানবেন না, আপনাকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ নাই, ডিজাইন ড্রয়িং এ আপনার অংশগ্রহণ করার সুযোগ নেই। আপনার যে চুক্তি অনুযায়ী আপনি শুধু পেমেন্ট দিয়ে যাবেন। আর ল্যান্ড শেয়ারিং সিস্টেমে এখানে সদস্যদের মধ্য থেকে একটা অডিট কমিটি বানানো হয়, আচ্ছা আচ্ছা। যেই কমিটিটা ডেভেলপার যারা কাজ করছে ল্যান্ড শেয়ারিং কোম্পানি, তার প্রতিটা কাজ নিরীক্ষা করে। আচ্ছা আর আচ্ছা। ভালো ভালো কোম্পানি যারা আছে তারা তো সফটওয়্যার বা গুগল শিট মেনটেন করে, একদম ডে ওয়ান থেকে যে খরচগুলো হয় সবগুলো খরচ তারা নোট করে রাখে,
এবং সেগুলো তারা তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে সকল সদস্যদের নিয়ে, সেখানে সবসময় দিয়ে থাকে এবং পিন করে রাখা থাকে। আমরা করি আর কি। কেনাকাটাতে কি অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। প্রথমত হচ্ছে যে তারা যেহেতু নিরীক্ষা করছে, মানে প্রতিটা খরচ নিরীক্ষা হয়। সে ফর এক্সাম্পল ধরেন আমরা এই পাইলিং পর্যন্ত কাজ করলাম, পাইলিং এর পর্যন্ত যা খরচ হবে ওই অডিট কমিটি নিরীক্ষা করে রিপোর্ট দিবে তারা গ্রুপে। ওই রিপোর্ট অনুযায়ী সবাই ক্লিয়ার হওয়ার পর আবার নেক্সট কাজের প্ল্যান এবং নেক্সট কাজের কিস্তি। আর যে প্রশ্নটা করলেন যে কেনাকাটায় তারা অংশগ্রহণ করতে পারে কিনা, জি। তো আমাদের একটা পারচেস কমিটি করে দেওয়া হয় তাদের মধ্য থেকে। তার মানে কোন রোডটা কিনবো বা কোন সিমেন্টটা সবকিছুর এটার সিদ্ধান্ত ডিসিশন মেক করা এন্ড পারচেস করার সময় ফিজিক্যালি উপস্থিত থাকা, মানে এটার সুযোগ সবকিছুতেই তারা আছে। অংশগ্রহণ করতে পারে। তবে আমরা যেটা করি জেনারেল মিটিং এর মাধ্যমে আমরা কি কি ধরনের মালামাল আমরা নিব, ধরেন কি কি রড নিব, কোন ব্র্যান্ডের রডগুলো ইউজ করব, বিএসআরএম, একেএস, কেএসআরএম, এই ধরনের রডগুলো আমরা একাধিক অপশন রাখি। অনেক সময় হয়তো একই ব্র্যান্ডের রড অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ছাড় ডালার প্রয়োজন হয়, এই জন্য সবকিছু একটা অপশন একাধিক থাকবে। অপশন থাকে। সেগুলো কাস্টমাররাই সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, আমাদের যেই অডিট এবং জেনারেল গ্রুপ থাকে সেখানে এমন অভিজ্ঞতার শিকার হয়েছি আমি যে অনেক কাস্টমার বলছে ভাই রাত 3টায় মেসেজ আসলে তো আমরা বিরক্ত হই। এখন 3টায় মেসেজ কেন যায়? কারণ 3টায় বালুর গাড়ি আসছে। ওই বালুর গাড়ির যে চালান এবং বালুর গাড়ির যেই গাড়ির নাম্বার, এগুলো সব সহ ইঞ্জিনিয়ার পাঠায় দেয় গ্রুপে ওই রাত 3টাতেই। আচ্ছা আচ্ছা। অথেন্টিকেশনের জায়গাটা একেবারেই এই লেভেলের যে রাত 3টায় তার দিতে হবে মেসেজ যে বালি আসছে, এই যে চালান, এই যে রিসিভ করেছে। আচ্ছা, আরেকটা বিষয়ে আমি আপনাকে কোশ্চেন করতে চাই, সেটা জি হচ্ছে আমার অভিজ্ঞতা আমি দেখছি যে অনেক ক্ষেত্রেই কাস্টমাররা যে টাকা পে করে, জি মালিকরা অনেক সময় ওই টাকা পার্টিকুলার প্রজেক্টে খরচ না করে অন্যান্য জায়গায় অনেক সময় খরচ করে। জি হ্যাঁ, এই যে মানি লন্ডারিং যে বিষয়টা, এক প্রজেক্টের টাকা আরেক জায়গায় খরচ করা, জি পরে আবার দেখা যায় ওখান থেকে আহ, নিয়ে আসতে পারলে সঠিক টাইমে প্রজেক্ট দাঁড়াইলো, আর নইলে আবার সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে এই যে এক প্রজেক্টের টাকা আরেক প্রজেক্টে ব্যবহার, এটা আপনারা করেন কিনা বা আচ্ছা, করার সুযোগ থাকে কিনা? প্রথম কথা হচ্ছে আমরা করি না। এখন আমরা কিভাবে করি না বা করার সুযোগটা কেন থাকে না, কারণ প্রতিটা প্রজেক্ট বাই প্রজেক্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আচ্ছা যেখানে আচ্ছা। কাস্টমার ইনভলভ থাকে, এবং প্রত্যেকটা অডিট মিটিং এ ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট গুলো দেখা হয় যে কোন খরচে কোন টাকাটা গেছে। কাস্টমার ইনভলভমেন্ট বলতে কি কাস্টমার সাইন করবে সেখানে? সাইন করে এইভাবে থাকে? এইভাবে থাকে, এবং সেখানে একজন সিগনেটরি বা একাধিক সিগনেটরি কাস্টমারদের পক্ষ থেকে থাকে আর কোম্পানির পক্ষ থেকে থাকে। আচ্ছা তো আচ্ছা। প্রথম কথা হচ্ছে টাকা উঠাইতে হলেই কাস্টমারের সিগনেচার লাগবে, সেখানে আবার অডিট কমিটির একজনের সিগনেচার থাকে, একজন বা একাধিক ব্যক্তির সিগনেচার থাকে। একাধিক লেভেলের চেকের সুযোগ আছে, টাকা উঠানোর কোনো সুযোগই নাই। এবং আমি বলবো যারা ল্যান্ড শেয়ারিং সিস্টেমে এইভাবে করে অ্যাপার্টমেন্ট কিনবেন তারা আমাদের এই পদ্ধতিগুলো যেখানে আলোচনা হচ্ছে অ্যাপ্লাই করবেন। আপনি যে কোম্পানি থেকেই নেন দেখে শুনে বুঝে যাচাই করে নেন, তবে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন। যে প্রত্যেকটা প্রজেক্টের আলাদা করে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে কাস্টমারদের সিগনেচার থাকতে হবে। এবং শুধু তাই নয়, এটা একটা ধাপ যে কাস্টমারের সিগনেচার থাকবে এবং সেটা একাধিক সিগনেচার ছাড়া টাকা উঠবে না। তার মানে টাকা উঠাইতে হলে কাস্টমার ইনভলভ থাকতেই হচ্ছে। নাম্বার দুই, প্রত্যেকটা অডিট মিটিংয়ে, মানে অডিট যে করা হয় ধাপে ধাপে, সেই অডিট মিটিংয়ে ওই ব্যাংকের স্টেটমেন্ট উঠাবেন, উঠিয়ে ওই ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী খরচগুলো আপনি মিলাবেন যে কোন কোন টাকাটা কোন কারণে গেল, সে অ্যাকুরেটভাবে মিলাইলেই তার কিন্তু দুই জায়গা দিয়ে ক্রস চেক হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গায় চেক এন্ড ব্যালেন্স কোনো করার একটা সুযোগই নাই সুযোগ টাকা অন্য থাকছে। কোথাও সরানোর, কারণ ব্যাংকেই সবাই টাকা দেয় এবং ব্যাংক থেকেই টাকা উঠিয়ে কাজ করা হয়। আচ্ছা, আরেকটা বিষয়, ধরেন কোন একজন কাস্টমার বিনিয়োগ করলো, যেহেতু আপনি বলছেন যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরাই বেশিরভাগ এটা করে, জি তো আশা নিয়ে সে হয়তো জমিটা বাই করলো, এরপর ধীরে ধীরে পেমেন্ট করতেছে, সে রিয়েলি কোনো একটা সিচুয়েশনে পড়ে গেল, তার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইলো বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইলো, অথবা সে মারাই গেল, এই ক্ষেত্রে তো ডিসকন্টিনিউ করার প্রসঙ্গ আসতে পারে। আসতে পারে। এই ক্ষেত্রে কোনো রিফান্ড পলিসি বা ক্যান্সেলেশন পলিসি এটা কিভাবে হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে সে জমির মালিক, জি। তার ক্যান্সেল করার কোনো জায়গা নাই। আচ্ছা মানে আচ্ছা, সেও হ্যাঁ ক্যান্সেল তাই তো। করতে পারবে না, ডেভেলপারও ক্যান্সেল করতে পারবে না। এটা আচ্ছা হচ্ছে সে আচ্ছা। মালিক, হুম। করতে হবে তার, এটা বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। আচ্ছা। আমার একটা অভিজ্ঞতা হয়েছে এরকম যে আমার একজন বাড্ডা একটা প্রজেক্টে একজন শেয়ার হোল্ডার সে ইন্তেকাল করেছে। তো এখন আমরা যেটা করি, তা শেয়ার বিক্রি করার সময় তার ফ্যামিলি মেম্বারদের, তার পরিচিত, তার একজন প্রতিনিধি, যেহেতু গভর্নমেন্ট সিস্টেমে নমিনির সিস্টেম নাই, তো আমরা আমাদের ব্যক্তিগত সিস্টেমে আমরা তার একটা নমিনি একাধিক নাম্বার রেখে দিই। তো সেখানে যোগাযোগ করে আমরা তার গ্রামের বাড়িতে গিয়ে তার স্ত্রী সন্তানকে ঢাকা নিয়ে এসে
তাদের নামে ওয়ারিশ সার্টিফিকেট করে কোর্ট থেকে ওই প্রপার্টি বিক্রি করাইয়া তাদেরকে আমরা একটা প্রফিট সহ টাকাটা বুঝাই দিছি। তার মানে এই জায়গায় আপনারা এই সেলসে বা process-এ দায়িত্বটা help নেই, করছেন। হ্যাঁ। আর যেটা বললেন ব্যবসা আজকে ভালো কালকে খারাপ হতে পারে, আজকে আমি যে স্বপ্ন নিয়ে শেয়ারটা কিনেছি দুদিন পরে অন্য সিচুয়েশন হতে পারে, আমার নিজস্ব ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি বনশ্রী থাকবো না, আফতাবনগর যাব না, বসুন্ধরা যাব। সেই চেঞ্জের ক্ষেত্রে যেই কোনো শেয়ার হোল্ডার যে কোনো সময় তার শেয়ারটা সে বিক্রি করে দিতে পারবে, যেহেতু সে মালিক। এই সুযোগ আর সেক্ষেত্রে থাকতেছে। কোম্পানি তাকে সাপোর্ট দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় ধরুন কোনো কারণে একটা প্রজেক্টের তো নির্দিষ্ট একটা নিশ্চয়ই ডেট থাকে, জি যে এই 2 বছর 3 বছর বা 3.5 বছর পর জি এটা আপনারা ডেলিভারি করবেন জি ডেভেলপ করে। কাস্টমার সঠিকভাবে পে করে গেল কিন্তু জি। আপনারা সময়টা দেখে গেছে ওভার করে ফেলছেন। আচ্ছা। এই ক্ষেত্রে কাস্টমার তো পেমেন্ট করছে কিন্তু জি ডিফল্টার তো কাস্টমার না। জি। এইটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন বা এখানে আপনারা কি ধরনের খুব নিশ্চয়তা সুন্দর দেন? একটা প্রশ্ন। যে অ্যাকচুয়ালি ল্যান্ড শেয়ার সিস্টেমটা এমন একটা সিস্টেম, এটা ওয়ান ওয়ে সিস্টেম। আপনার ওই ওয়ান ওয়ে রোডে যখন আপনার পেছন দিকে পেমেন্টের অনেক বেশি প্রেসার থাকবে, গাড়ি সামনের দিকে অটোমেটিক যাবে। মানে মেসেজটা এরকম যে যদি কাস্টমারদের পেমেন্ট ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে পেমেন্ট ঢুকছে ব্যাংকে। কিছুক্ষণ আগে যে ব্যাখ্যা দিলাম, ব্যাংক থেকে টাকা তাদের কনসার্ন ছাড়া বের করার সুযোগ নেই। যাবে কোথায়? কনস্ট্রাকশন কাজে। তো পেমেন্ট ক্লিয়ার থাকলে টাইম মতো হ্যান্ড ওভার হবে, এটা সিস্টেমের কারণেই হবে। কোনো কারণে যদি লেট হয়, যেমন আমার একটা অভিজ্ঞতা আছে, আমি এক ভাইকে চিনি, ওনারা রাজশাহী বেসড কাজ করেন। ধরেন 3 বছর হচ্ছে ফ্ল্যাট ডেলিভারি করবে। 3 বছরের পর যদি 36 মাসের জায়গায় 37 মাস হয়, তাহলে ওই অতিরিক্ত মাসের যে রেন্ট পাইতো, হ্যাঁ, এই ফ্ল্যাটটা ডেলিভারি হলে কাস্টমার সে দায়িত্ব নিয়ে এটা দেয়। অ্যাকচুয়ালি এটা একটা ঘোষণা তার, হয়তো এরকম কেস প্র্যাকটিক্যালি তার ঘটে নাই। এবং অনেক প্রজেক্ট আমি জানি যে সে 3 বছর আগেই মানে 30 মাস 32 মাসেও ডেলিভারি করে দিয়ে দিছে। এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন। চ্যালেঞ্জ তো এই ওই জায়গাটাই। জায়গাটাতে আপনাদের কি এরকম কোনো পলিসি আছে কিনা বা আপনারা? আচ্ছা, আমাদের এক পলিসি আছে। এটা সব কোম্পানি এক ধরনের পলিসি থাকে যে আমরা সাধারণত 36 মাস, মানে 3 বছরের একটা টাইম পিরিয়ড থাকে, এরপর একটা গ্রেস পিরিয়ড থাকে, গ্রেস পিরিয়ডের পরে এই ধরনের একটা পলিসি করা থাকে রেন্ট আচ্ছা আচ্ছা। সিস্টেমের। তবে দেখা যায় ল্যান্ড শেয়ারিং সিস্টেমে যেটা হয়, আমার 14টা প্রজেক্ট হ্যান্ড ওভারের যে অভিজ্ঞতা, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা বলছি। হুম। এইখানে যদি কাস্টমারের পেমেন্ট ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে বিল্ডিং দেরি করার সুযোগ নেই। দুইটা আচ্ছা আচ্ছা। কারণে সুযোগ নেই, কারণ এখানে পক্ষ দুইটা, একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে ডেভেলপার। তো কাস্টমার বিল্ডিং যত দ্রুত উঠায় বা যত কাজ হবে, ডেভেলপারের তো সেখানেই প্রফিট। কারণ এখানে সিস্টেমটাই হয় আপনার কাজের 10% কনসালটেন্সি, কাজ হলেই সে পেমেন্ট পায়, না হলে সে পেমেন্ট পায় না। হুম। তার মানে কাস্টমারও চায় দ্রুত বিল্ডিং উঠুক, ডেভেলপারও চায় দ্রুত বিল্ডিং উঠুক। আর কাস্টমার যখন দ্রুত বিল্ডিং উঠতে চাওয়ার ক্ষেত্রে সে পেমেন্টটা করে দেয়, তো ডেভেলপার ওই পেমেন্ট অনুযায়ী খরচ করলেই তো সে ওখান থেকে কনসালটেন্সিটা নিতে পারে। আচ্ছা, আপনি যে গ্রেস পিরিয়ডের কথা জি। বলছিলেন এটা কত এটা মাস? 6 মাস হয়। 6 মাস। 6 মাস। আচ্ছা, এরপরে সাধারণত যায় না, যায় বা না, গেলে আপনারা হয়তো কোনোভাবে কম্পেনসেশন করবেন। আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা। তো আরেকটু আসি, আপনি অলরেডি বিনিয়োগের বিভিন্ন রিটার্নের জায়গাটা অবশ্য বলছিলেন। জি তো ওই জায়গাটাতে আহ ধরেন 3 থেকে 4 বছরের মধ্যেই তো সাধারণত ফ্ল্যাট গুলা বুঝে পাওয়ার সুযোগ থাকে। জি তো এখানে একদমই বিনিয়োগ যদি কেউ করতে চায়, জি। সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ সে ল্যান্ড বাই করলো, এরপর কত সময়ের মধ্যে সে করলে একটা গেইন সে পাইতে পারে, যদি সে বিনিয়োগ সেন্সে একদমই আমি থাকবো না এখানে, আমি শুধু বিনিয়োগ করব এবং আমি টাইম টু টাইম 1 বছর 2 বছর 3 বছর বা 4 বছর পর বিভিন্ন ডিউরেশনে আমি যদি বের হয়ে যেতে চাই, জি। এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় সে কতটুকু কখন কি রকম বেনিফিটেড হইতে পারে? আচ্ছা, বিনিয়োগ আপনি কয়েকটা ধাপে করতে পারেন বা জি। কয়েকটা ওয়েতে করতে পারেন। দেখা যায় যে অনেকেই শুধু একটি ফ্ল্যাটে বিনিয়োগ করেছে। বা হ্যাঁ। আমি একটি ফ্ল্যাট নিলাম শেয়ার আকারে, 6 মাস 1 বছর পর যখন এটা কাজ ধরলো, পাইলিং শুরু হলো বা একতলা পর্যন্ত হয়েছে, তখন আমি একটা প্রফিটে ছেড়ে দিব। কারণ কিছু কাস্টমার ধরেন থাকে। যদি এটা 40 লাখ টাকা হইলো ল্যান্ডের দাম, জি সাফকাওলা নিয়ে নিলাম, নামজারি হয়ে গেল এবং জি কাজ শুরু হয়েছে, জি তো 6 মাস পরে একটা দুইটা ফ্লোর হয়েছে, এই জি। ক্ষেত্রে কতটুকু স্পাইক হয় বা আহ, প্রাইস সাধারণত বাড়ে আপনার অভিজ্ঞতায়? দেখা যায় যে যখন একটি আসলে অ্যাপার্টমেন্ট সিস্টেমটা কিভাবে হয়, জি। দেখবেন একটা ডেভেলপারও যখন জমিটা তার ল্যান্ড অবস্থায় থাকে একরকম প্রাইসে বিক্রি করে, যখন 1-2 তলা পর্যন্ত হয় তখন একরকম প্রাইস থাকে, আর যখন হ্যাঁ। এটা ফিনিশিং পর্যায়ে চলে যায় একরকম প্রাইস থাকে, আর 100% রেডি যখন হয়ে যায়, সে লিফটে ঢুকে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকে তখন একরকম প্রাইস হয়। হ্যাঁ। ঠিক সেম ল্যান্ড শেয়ারিং এর ক্ষেত্রেও
যখন আপনার ল্যান্ডটা আমরা ল্যান্ড শেয়ার আকারে বিক্রি করি তখন এটার একটা প্রাইস থাকে। জি। সেটা একেবারেই জমির দামের কাছাকাছি থাকে। হুম। আর যখন এটা রেজিস্ট্রি হয়ে, রাজুক প্ল্যান হয়ে, ডিজাইন ড্রয়িং হয়ে, সয়েল টেস্ট হয়ে, পাইলিং শেষ হয়ে, গ্রেড বিম হয়ে একতলা পর্যন্ত যখন চলে যায় বা দুইতলা পর্যন্ত চলে যায়, তখন কিন্তু একটা ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে যুবকে পরিণত হচ্ছে বা একটু বড় হচ্ছে, আচ্ছা, হ্যাঁ। তখন এটার ভ্যালু বৃদ্ধি পায়। তো আনুমানিক হারে আপনি যেভাবে বলছেন এভাবে একেবারে অ্যাকুরেট বলা তো Accurate বলা একটু যায় না, টাফ হয়। আইডিয়া আনুমানিক ধরেন 40 লাখ টাকা শেয়ারটা তখন 50 প্লাস হয়ে যায়, এরকম হয়ে যায়। এরকম হয়ে যায়। এর বাইরে কিন্তু কিস্তির টাকাটা কিন্তু তার আলাদা। হ্যাঁ, তা তো সে অবশ্যই। একতলা দুইতলা পর্যন্ত হইতে হয়তো তার 7-8 লাখ টাকা কিস্তি দেওয়ার প্রয়োজন হয়েছে, সেটা আলাদা। শুধু হুম, শেয়ারটাই আপনার তখন একটা ভ্যালুয়েশন দাঁড়া যায়। না, যদি সে সেলস করে দিতে চায় তাহলে তো এই 7 লাখ যেটা দিছে এটা তো আবার ওই কাস্টমার পে করে দিবে, আলাদা পে করে আলাদা দিবে, রাইট। করবে। তখন সে এই যে 10 লাখ টাকার মতো যে একটা গেইন এটা সে করতে পারবে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বলা যায় যে 6 মাস থেকে 1 বছর, কাজ শুরু হওয়ার পর 6 মাস থেকে 1 বছর। 6 মাস থেকে 1 বছর, আবার অনেক ক্ষেত্রে দেখা আচ্ছা, যায় যে একটা 6 মাসও। এই জাতীয় প্রজেক্ট সাধারণত মানে ধরেন টাকা পয়সা সব সুন্দরভাবে সাপ্লাই করা হইলো, কোনো কাস্টমার ডিফল্টার হইলো না, জি। সেই ক্ষেত্রে কত দ্রুত একটা প্রজেক্ট উঠানো সম্ভব? আহ, একটা প্রজেক্ট 10 তলা একটা বিল্ডিং 100% রেডি করার জন্য 2 বছর যথেষ্ট। 24 মাস যথেষ্ট? যথেষ্ট, যদি সেখানে টাকার ফ্লো ভালো থাকে এবং অনেকভাবেই কাজ করা যায়, ডবল শাটারিং এ কাজ করা যায়। দেখা গেছে যে 2টা ফ্লোর উপর থেকে কাজ হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে, নিচ থেকে আমরা ব্রিক ওয়ালের কাজ শুরু করতে পারি, অনেক অ্যাঙ্গেলেই শুরু করা সম্ভব। হুম। সর্বোচ্চ এফোর্ট দিলে সর্বোচ্চ 2 বছরই সম্ভব, তবে সেটা আচ্ছা, কনস্ট্রাকশন শুরু হওয়া থেকে। তবে আমাদের আচ্ছা। দেশের প্রেক্ষাপটে কিছু অবস্টাকল আমাদের থাকে, যেমন ধরেন একটা বিল্ডিং দলিল করার পরে ল্যান্ড শেয়ারের এটা রাজুক প্ল্যান, ডিজাইন, ড্রয়িং এগুলোতেই আমাদের 6 মাস চলে যায়। এটা অনেক ক্ষেত্রে আমরা না চাইলেও চলে যায়, প্রসেস আচ্ছা, আচ্ছা। হুম, হুম, প্রসেসের লেগে যায় কারণে। এটা। দেখা যায় রাজুক প্ল্যানই আপনার 4-5 মাস খেয়ে দেয়, এলইউসি বোঝা নেওয়া, যায়। এরপরে প্ল্যান জমা মানে দেওয়া। সবকিছু রেডি করে দেওয়ার পরেও একটু হ্যাঁ, সময় এটা লাগে। এটা সময় লেগে যায়। এটা সিস্টেমের কারণে লাগে, এটা আমাদের দেশের প্রসেসের মধ্যে পড়ে যায়। এরপরে সেই সাথে আমাদের দেশের প্রেক্ষাপটে ধরে অনেক সময় তো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়ও চলে আসে, আসতে যেটা পারে। ধরেন চাঁদাবাজি আসতে পারে বা বিভিন্ন ধরনের ইয়েগুলা চলে আসে। এইখানে যদি কোনো এক্সট্রা খরচের প্রসঙ্গ আসে, এগুলা কিভাবে ম্যানেজ করা? অ্যাকচুয়ালি ল্যান্ড শেয়ার সিস্টেমে যখন ভবনটা ভবন মালিকদের, তখন সবকিছুই মালিকদের উপরেই যায়, যদি কোম্পানি কর্তৃক কোনো ইস্যু তৈরি না হয়। হ্যাঁ। এখন এই ধরনের অভিজ্ঞতা আমার তেমন নেই বাংলাদেশে। আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চাঁদাবাজি বা এই ধরনের বিষয়গুলো খুব খুব একটা এই একটা মুহূর্তে। ইয়া না। হ্যাঁ, তবে হ্যাঁ এটা হয় লোকাল এলাকায়, হয়তো লোকাল যারা আছে তারা এসে বলে হুম। পাথরটা আমি দিব ভাই, বালিটা আমি দিব, মালামালগুলো আমি দিব। আচ্ছা, আচ্ছা। মানে এখন আপনার চাঁদাবাজির ধরন চেঞ্জ হয়েছে। হুম। মানে ডাইরেক্ট এসে চাঁদা চায় না, কিন্তু কাজ চায়, সে আচ্ছা, সাপ্লাই আচ্ছা। দিবে। হুম। এবং আসলে দেখা যায় কি আমাদের দেশের প্রেক্ষাপটে অনেস্টলি বলতে গেলে লোকাল এলাকায় বিল্ডিং করতে গেলে এগুলো আপনাকে করতে হবে, কিছু হুম। জিনিস আপনাকে লিয়াজু মেনটেন করেই করতে হয়। আচ্ছা, মালামালটা হয়তো আমার তাকে দেওয়া লাগে যে ঠিক আছে আপনি পাথরটা দিয়েন, আপনি বালিটা দিয়েন, দিতে হয় এগুলো। আচ্ছা, আচ্ছা। আপনি আপনি যেহেতু এই জায়গায় অভিজ্ঞ, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে একই এলাকাতে আমরা দেখি যে একাধিক প্রজেক্টের বিজ্ঞাপন আমরা হয়তো অনলাইনে দেখবো যে এক জি, এক রকম এক এক ধরনের প্রাইস জি, চার্জ করছে। ধরুন আফতাবনগরী কোন একটা নির্ধারিত ব্লকে কোন একটা প্রজেক্ট হয়তো এক ধরনের প্রাইসে ল্যান্ড শেয়ার বিক্রি করতেছে বা ফ্ল্যাট দিবে, আরেকজন আরেকটা দিচ্ছে। এইটার যে ডিফারেন্সটা হয়, এটা কেন হয় সেই সাথে আমি একটু এডিশন দিয়ে রাখি যে অনেকে বলে যে 2100-2200 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত ডেভেলপমেন্টের খরচ হইতে পারে। এই যে ডিফারেন্সটা, এটাও বা কেন হয় এই জি। দুইটাকে একসাথে যদি? আপনি দুইটা প্রশ্ন করলেন, একটা হচ্ছে একই এরিয়াতে প্রাইজের ভেরিয়েশন হয়, আর জি। একটা প্রশ্ন করলেন কনস্ট্রাকশনের। দুইটাই একটা একটা বলছি। প্রথমটা হচ্ছে আহ, একটা হলো স্বাভাবিক ভেরিয়েশন। যেমন ধরেন আপনি একটা রোডের উপরে কর্নার প্লটের যে ভ্যালু, মাঝামাঝির প্লটগুলোর কিন্তু ভ্যালু তার থেকে তুলনামূলক একটু কম হবে। আচ্ছা, আচ্ছা। আবার একই রোড যখন মেইন রোডে হয়, বড় রাস্তার উপর একটি প্লট হয়, তখন সেই প্লটের ভ্যালু বেশি থাকে, তুলনামূলক ছোট রাস্তার প্লটগুলোর ভ্যালু কম থাকে। এরিয়া কিন্তু একই, হ্যাঁ। একই বসুন্ধরার ভিতরে দেখবেন 60 ফিট রাস্তার উপর একটি প্লটের ভ্যালু অনেক বেশি। কেন? কারণ সেখানে ফার বেশি, রাজুকের সুযোগ সুবিধা বেশি। আমরা যদি উদাহরণস্বরূপ ফার বলি, শব্দটা যদি একটু ব্যাখ্যা আচ্ছা, করেন। ফার মানে ফ্লোর এরিয়া রেশিও। মানে আচ্ছা, রাজুক আপনাকে একটি স্কোয়ার ফিট দেয়, এত স্কোয়ার ফিট আপনি করতে পারবেন।
যদি এই মুহূর্তে আমরা একদম ক্যালকুলেশন অনুযায়ী বলি, যে ধরেন এই মুহূর্তে আমার কোম্পানির একটা প্রজেক্ট চলছে বসুন্ধরাতে 60 ফিট রাস্তার উপরে 3 কাঠা। আচ্ছা আচ্ছা। তো 3 কাঠার উপরে আমরা 1699 স্কোয়ার ফিট ডিক্লেয়ার করছি। হুম। তো অনেকের প্রশ্ন যে ভাই 3 কাঠার উপরে আপনি এত বড় ফ্ল্যাট কিভাবে পাবেন? কারণ নর্মালি 3 কাঠার উপরে বসুন্ধরার Single ভিতরে unit তো হবে? সিঙ্গেল ইউনিট, আচ্ছা আচ্ছা। 3 কাঠার উপরে তো এত ফ্ল্যাট না, এত বড় ফ্ল্যাট হচ্ছে না। এখন তাদেরকে তখন আমাদের বুঝাইতে হয় যে দেখেন 25 ফিট রাস্তার উপরে 3 কাঠার উপরে রাজুক আপনাকে ফার দিবে হচ্ছে 3.5, মানে আপনি যা স্কোয়ার ফিট আছে আপনার 2160 স্কোয়ার ফিট হয় 3 কাঠায়, 720 ইন্টু 3, স্কোয়ার ফিট। হ্যাঁ সেটা গুণ 3.5। আর যখন আমি এই প্লটটা 60 ফিট রাস্তার উপরে চলে গেছে তখন আমি ফার পেয়ে গেছি 4.25। আচ্ছা আচ্ছা। মানে আপনি কত বেশি স্কোয়ার ফিট পাচ্ছেন। হুম। তো আমরা জানি বসুন্ধরাতে ডেভিয়েশন করা যায় না কোনো ধরনের, তো সেখানে আপনি 3 কাঠার উপরে স্কোয়ার ফিট অনুযায়ী প্রাইস, হুম। তো 3 কাঠার উপরে আপনি স্কোয়ার ফিট পাচ্ছেন কম, এই জন্য ওই প্লটটার ভ্যালু কম, এটার ভবিষ্যৎ সেল ভ্যালু কম, প্লটের ভ্যালু কম। তিনটা জিনিস, সেল ভ্যালু কম, প্লটের ভ্যালু কম, এবং রাজুক থেকে আপনি যে স্কোয়ার ফিট বরাদ্দ পাচ্ছেন ফ্ল্যাট করার জন্য সেটাও কম। আর আচ্ছা। যখন আপনি 60 ফিটে চলে যাচ্ছেন তখন আপনি এটার প্লটের ভ্যালুয়েশনও বেশি। স্বাভাবিকভাবেই 25 ফিটের প্লট আর 60 ফিটের প্লটের দাম এক হবে না, আচ্ছা। কারণ 60 ফিট প্লটার ভবিষ্যৎ ডিমান্ড বেশি, ভ্যালুয়েশন বেশি, রিসেল ভ্যালু বেশি। তার পাশাপাশি অন্যতম ইম্পর্টেন্ট দিক হচ্ছে রাজুক থেকে আপনি বরাদ্দ যা পাবেন সেটা বেশি পাবেন, ফ্ল্যাটের সাইজটা বড় হবে। হুম। একটা মানে অঙ্ক করলে দেখা যায় যে বসুন্ধরা আবাসিক এরিয়াতে 4 কাঠা জমির উপরে 25 ফিট রাস্তার উপরে 4 কাঠা জমিতে আপনি যে ফ্ল্যাটের সাইজ পাচ্ছেন, হুম। আমার ওই 60 ফিট রোডের উপরে 3 কাঠা জমিতে তার থেকে বেশি ফ্ল্যাটের সাইজ পাচ্ছেন। তো এটা একটা আজব প্রশ্ন মনে করতে পারে অনেকে, যে ভাবতে পারে যে এটা কিভাবে সম্ভব ভাই, 4 কাঠা জমির আয়তক্ষেত্রই তো হচ্ছে 2880, 720 ইন্টু 4, হুম। আমি এত বড় জায়গার উপরে ফ্ল্যাট করব, ফ্ল্যাটের সাইজ হবে কম, আর আপনি বলতেছেন 3 কাঠার উপরে ফ্ল্যাট করবেন, ফ্ল্যাটের সাইজ হবে তার চেয়ে বেশি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, অঙ্কের মাধ্যমে সম্ভব। আমি যদি একদম সহজভাবে বলি যে আপনাকে আমি রাজুকের ফার ক্যালকুলেশনের হিসাবটা একটু জটিল, এখানে হয়তো মুখে বললে বোঝানো যাবে না, আমি সহজ অঙ্কে বলি, পার্সেন্টেজ আকারে বলি। যেমন আপনাকে আমি বললাম যে আপনার 25 ফিট রাস্তার উপরে 4 কাঠা জমির স্কোয়ার ফিটটা হচ্ছে টোটাল 2880, কিন্তু রাজুক বলে দিছে আপনি এখানে 50% জায়গাতে বিল্ডিং করতে পারবেন, অথবা 40% জায়গাতে বিল্ডিং করতে পারবেন G+8 করলে। আচ্ছা আচ্ছা। তাহলে 40% জায়গা আপনি 2880 দেখেন হিসাব করে 1300 কম আসে বা 1300 আসে, অনেকটা প্লাস মাইনাস। আবার আমার 3 কাঠা জমির 2160, সেখানে 60 ফিট রাস্তা হওয়ার কারণে আমি 65% জায়গার উপরে বিল্ডিং করতে পারতেছি। এবার আপনি 65% দেখেন আপনার 1400-র উপরে চলে আসে। তার মানে যত বড় রাস্তা থাকছে সুবিধা তত বেশি, সুবিধা বেশি পাওয়া থাকছে। যাচ্ছে। তো এখন ওই একই আবাসিক এরিয়াতে আপনার প্রশ্নের উত্তরটা 60 ফিট রাস্তার উপরে জমির দামটা বেশি হবে না 25 ফিট রাস্তার উপরে দামটা বেশি হবে? ডেফিনেটলি 60 ফিট রাস্তার উপরে। তো এরিয়া কিন্তু একই প্লট, হয়তো 60 ফিট রাস্তাটা আগে, এই পাশেরটা 25 ফিট রাস্তার উপরে পিছনে, তখন এটা দামটা বেশি হয়ে যায়। এইরকম স্বাভাবিক কিছু কারণের কারণে দাম কম বেশি হয়। কিন্তু আমরা জেনারেল সেন্সে তো দেখি হচ্ছে একটা প্লট পিছনে এটা এত দাম কম, এটা এত বেশি। ওই যে সুবিধা, এখানেই সুবিধা আপনার আলোচনা থেকে উঠে আসছে। এখানে আপনার সবকিছুই ডিপেন্ড করে ওটার ভ্যালুয়েশনের উপরে। আবার যে কর্নার প্লট, দক্ষিণমুখী, এগুলোও তো ম্যাটার করে। এটা আমাদের বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার আমাদের এই সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে, মানে আমাদের বাংলাদেশে দক্ষিণমুখীর একটা চাহিদা আছে। দক্ষিণে একটু আলো বাতাস পাওয়া যায়, এটা আসলেই পাওয়া যায়, সূর্যের আলোটা পাওয়া যায়। পূর্বমুখী আর দক্ষিণমুখীর ডিমান্ড সব থেকে বেশি, তারপরে হয়তো পূর্বমুখী। উত্তর আর পশ্চিমটা একটু অ্যাভয়েড করে, তবে আবার ফেসিলিটি পেলে উত্তর পশ্চিমও ডিমান্ডেবল হয়ে যায়, যদি বড় রাস্তা হয়, কর্নার হয় তখন। এই যে বসবাসের যেমন সুবিধা, আবার রিসেলেও তো ডেফিনেটলি। আপনি ব্যক্তিগতভাবে আপনি চিন্তা করেন, আপনি একটা ফ্ল্যাট কিনতে গেছেন বসুন্ধরাতে, আপনি ফ্ল্যাটের সামনে দাঁড়াইছেন, রাস্তা 25 ফিট, আর ফ্ল্যাটের সামনে দাঁড়াইছেন রাস্তা 60 ফিট। 60 ফিট দেখেই তো আপনার মন বড় হয়ে যাবে, চিন্তা বড় হয়ে যাবে, মনে হবে এখানে নেই। 2-3টা কারণে আপনি ওখানে চিন্তা করবেন। একটা হচ্ছে দেখতে একটা বিশাল, সুবিধা বেশি, ফ্ল্যাটের সাইজ বড়, পাশাপাশি প্রপার্টির সব থেকে ইম্পর্টেন্ট দিক হচ্ছে প্রপার্টি কেনার আগে আপনি তো লিগ্যাল যাচাই বাছাই, ভ্যালুয়েশন সবই দেখবেন, পাশাপাশি দেখতে হবে এটা রিসেল ভ্যালু এবং রিসেলের সময় কতটুকু নেবে। আপনি একটা প্রপার্টি অনেক কমে পাইছেন, কিন্তু এটা পাইছেন কোথায়?
এমন জায়গায় যেটা বিক্রি করতে গিয়ে আপনার ঘাম ছুটে যাচ্ছে, বিক্রি করতে পারছেন না, সেটার ভ্যালু যতই বাড়ুক সেটার কিন্তু আপনাকে চিন্তা করে নিতে হবে। আবার এমন একটা জায়গায় প্রপার্টি নিচ্ছেন হয়তো 2 টাকা বেশি, বাট এটা আপনি বলার সাথে সাথে লোক আপনাকে ফোন দেওয়া শুরু করবে, সিরিয়াল দিয়ে দিবে যে আমাকে দেন। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটা বিষয় মাথায় আসলো, সেটা হচ্ছে ঢাকা শহরে তো মশার একটা উপদ্রব থাকে, এই থাকে, কারণে অনেক সময় ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেকে থাকতে চায় না। থাকতে চায় না। আবার টপ ফ্লোরে অনেক সময় দেখা যায় যে রৌদ্র তাপের কারণে অনেকে থাকতে চায় না। থাকতে চায় হুম, আমি নিজেও আমার লাইফের কোনো একটা সময় এরকম টপ ফ্লোরে থাকছিলাম। না। জি। তো সেইখানে আমি দেখছি যে ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু হিউজ গরম, ঘাম হইতো, এরকম একটা বিষয়। তো এই পুরো বিল্ডিং, ধরেন 10 তলা বিল্ডিং এর এই পুরোটাই কি স্কোয়ার ফিট প্রাইসটা একই রকম করে পড়বে, ডেভেলপমেন্টের কস্ট বা আদার্স বিষয়গুলো? আচ্ছা, ল্যান্ড শেয়ারিং সিস্টেমে আপনার যখন কনস্ট্রাকশন হয় সবারই সেম পড়ে। তবে হ্যাঁ। 2টা ভাবে ফ্ল্যাটগুলো বিক্রি হয় ল্যান্ড শেয়ারে। একটা হচ্ছে কোথাও কোথাও লটারির মাধ্যমে হয়, যে সবগুলোই লটারি। আবার কোথাও কোথাও ফ্লোর ফিক্সড করে বিক্রি হয়। যখন ফ্লোর ফিক্সড করে বিক্রি হচ্ছে, তখন যে ফার্স্ট ফ্লোর নিচ্ছে সে জেনে নিচ্ছে, টপ ফ্লোর নিচ্ছে জেনে নিচ্ছে, তখন হয়তো দেখা যায় মাঝের ফ্লোরগুলোর তুলনায় 2 তলা এবং 10 তলার প্রাইসটা তুলনামূলক কম হয়। তো আচ্ছা অনেকের আচ্ছা। বাজেট কম থাকে বা তাদের জন্য ওই সমস্যাটা সমস্যা না, সমস্যা তাদের জন্য বাজেট, তখন তারা ওই বাজেট একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছে, এটাই তাদের জন্য হ্যাপিনেস। তার মানে থার্ড থেকে এইট, হ্যাঁ, 8 বা 9 ফ্লোর পর্যন্ত একটা আলাদা প্রাইস, আলাদা, রাইট। ফার্স্ট আর 10 হচ্ছে একটু আলাদা আলাদা। প্রাইস। আবার যদি পুরো বিল্ডিংটা লটারির মাধ্যমে হয়, অনেক বিল্ডিং হুম। এরকম হয়, তখন দেখা যায় যে লটারির হওয়ার পূর্বে আমরা একটা মিটিং করে কম্পেনসেশন সেট করে নেই, যে দেখেন সবাই তো সমান টাকা দিল, তো যে ব্যক্তিটা ফার্স্ট ফ্লোরে পড়বে বা যে ব্যক্তিটা টপ ফ্লোরে পড়বে তার তো কোনো অপরাধ নাই, সে তো টাকাও কম দেয় নাই, হুম। কিন্তু হয়তো লটারি একটা সিস্টেমের কারণে সে নিতে হবে, ভাগ করে নিতে হবে, তাকে হুম। নিতে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সেট করে দিই যে যারা 2 তলায় পাবে তারা হয়তো প্রতি ফ্ল্যাটের এগেনস্টে 5 লাখ করে টাকা একটা কম্পেনসেশন পাবে, আনুমানিক 5 থেকে 10 আচ্ছা লাখ আচ্ছা। টাকা। হুম। সেই টাকাটা কারা দিবে? যারা ভালো ফ্লোর পাইছে মাঝখানের তারা দিবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন আপনাকে দেই, টপ ফ্লোরের ইস্যুটা কিন্তু বর্তমানে পৃথিবীতে আগের মতো নাই। হুম। আমাদের দেশও কিন্তু প্রযুক্তিগত দিক থেকে এখন অনেক আগানো। বিশেষ করে আমি লাস্ট কয়েকটা বিল্ডিং এ টপ ফ্লোরে আপনার জল ছাদের যে প্রযুক্তিটা অনেক হুম। আগে ছিল, আপনার অনেক সুরকি টুরকি, তারপরে আপনার মাইটটা বলে আর কি, আচ্ছা আচ্ছা। দিয়ে এরকম অনেক পদ্ধতি ছিল, এগুলো তুলনামূলক ভালো। তবে এখন যে আধুনিক ফোম কনক্রিট একটা সিস্টেম চলে আসছে, আপনার খুব লাইট ওয়েট ফোম কনক্রিট, আচ্ছা জাপানি প্রযুক্তি, এই ধরনের কিছু প্রযুক্তিতে এখন আপনার জলছাদ করলে এই জলছাদে সর্বোচ্চ 10% টেম্পারেচার আপনি নিচে যাবে, আর বাকি 90% সে রিডিউস করে দেবে। জল ছাদ করা যায়, এছাড়াও তো ধরেন ওখানে যদি হ্যাঁ, বাগান এখন করা হয়, ছাদে ওখানে যদি সুইমিং পুল হয়, সুইমিং পুল করা গার্ডেনিং হয়, হয়, কমিউনিটি স্পেস হয়, ছাদে বারবিকিউ বারবিকিউ জোন হয়, কর্নার হয়, এখন ছাদ এই এনজয় করে। জাতীয় বিষয়গুলা করে ফেললে তখন তো আসলে রৌদ্র সরাসরি লাগার সুযোগ সুযোগ নাই। থাকে না, কম ছাদে থাকে। টাইলস করে অনেকে। তবে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই মুহূর্তে অনেক সময় যদি আপনি এগুলো নাও করেন, জলছাদ যে ব্যাপারটা, এটা আচ্ছা আচ্ছা। আধুনিক প্রযুক্তি চলে আসছে, যেটার কারণে আপনার আর গরমটা ছাদে হয় না। এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে টপ ফ্লোরে একটা ভালো ডিমান্ড তৈরি হয়েছে, অনেকে টপ ফ্লোরে থাকতে চায়। আচ্ছা আচ্ছা। মানে আমার দেখা মতে দেখা যায় ছাদটা আলো ছাদটা বাতাসটা ফ্রি বেশি পাচ্ছে, পায়, ছাদটা পাচ্ছে। আলো বাতাসটা বেশি পায় এবং শর্ট টাইমে সে ছাদে যেতে পারে, এটা সে একটা এনজয় করে। হ্যাঁ। সুবিধা। আর ফার্স্ট ফ্লোরটা যে নেয়, আর আরো একটা বিষয় আপনাকে আমি শেয়ার করে রাখি, যে এখন কিন্তু মানে আমরা বিল্ডিংও খুব আধুনিকতা ফলো করি। আপনি দেখবেন মেজানাইন একটা ফ্লোর হয়, মেজেনাইন। মেজানাইন। আচ্ছা আচ্ছা। এটা কি, যে আপনি যেটা বললেন যে 2 তলায় মশা হয়, 2 তলায় গ্রেজের গাড়ির হর্নের শব্দ আসে, হুম। 2 তলায় অনেক ধরনের ইস্যু তৈরি হয়। তো এখন ঢাকা শহরের ভালো ভালো বিল্ডিং গুলো কিন্তু গ্রাউন্ড ফ্লোর হাইট বাড়ায় দিচ্ছে, এবং আচ্ছা রাজুক আচ্ছা। থেকেও এটা অনুমোদিত, যে 14-15 ফিট রাজুক কিন্তু পারমিশন দেয় যে আপনি গ্রাউন্ড ফ্লোরের হাইটটা বেশি করেন। হুম। এতে দেখতেও একটা লাক্সারিয়াস ফিল আসে, ভেতরটা সুন্দর হয়। আর যদি মেজানাইন একটা ফ্লোর করা যায় রাজুক প্ল্যান পাস করিয়ে, তাহলে সেক্ষেত্রে আরো সুবিধা হয়। তাহলে দেখা যায় যে গ্রাউন্ড ফ্লোরটা তখন ডবল হাইটের হয়ে যায়। মানে এটা নর্মালি, অনেক সময় এই যে আমরা 4 স্টার 5 স্টার হোটেলে দেখি যে ফার্স্ট ফ্লোরটা একটু হাইট অতিরিক্ত অ্যাবসলিউটলি থাকে, রাইট, দেখতেও ভালো লাগে। এরকম হয়। যেমন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আমার যে এই মুহূর্তে প্রজেক্টটা চলছে বসুন্ধরায় 3 কাঠা 60 ফিট রোডের উপরে, সেখানে কিন্তু ফার্স্ট ফ্লোর নেই, ফার্স্ট ফ্লোর চলে গেছে সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ আচ্ছা আচ্ছা। 3 তলা থেকে ফ্ল্যাট শুরু। বলতেছি আমি ফার্স্ট ফ্লোর, কিন্তু শুরু হচ্ছে 3 তলা থেকে। আচ্ছা আচ্ছা। মানে 2 তলা তাহলে কোথায় চলে গেল? 2 তলা মেজানাইনে ঢুকে গেছে, মেজানাইন ফ্লোর। হুম। আপনি এই মুহূর্তে সবচেয়ে আধুনিক সিটি ঢাকা শহরে হচ্ছে জলসিঁড়ি, জি। বাংলাদেশের ভবিষ্যৎ সিঙ্গাপুর যাকে বলা হচ্ছে, সবচেয়ে আধুনিক, যেখানে 40 ফিটের নিচে রাস্তা নেই, যেটা সুপার মানে একটা ডিজাইনে করা হচ্ছে, সেই জলসিঁড়িতে দেখবেন সব বিল্ডিং মেজানাইন।
5 আচ্ছা কাঠার আচ্ছা। উপরে সব বিল্ডিং মেজানাইন। বসুন্ধরা আবাসিক এরিয়াতে সব বিল্ডিং মেজানাইন। এই মুহূর্তে আফতাবনগরে যে প্রজেক্টগুলো হচ্ছে সেখানেও মেজানাইন। মানে মেজানাইন দেওয়াতে গ্রাউন্ড ফ্লোরের হাইট দেখতে সুন্দর, গাড়ির পরিবেশ তৈরি হচ্ছে রাখার একটা, সবকিছু মিলিয়ে ফার্স্ট ফ্লোরটা উপরে চলে যাচ্ছে, সে তখন আর ফার্স্ট ফ্লোর নিতে আনইজি ফিল করছে না, 3 তলায় চলে যাচ্ছে, সিকিউরিটি পারপাসটা তার একটু টেনশনটা কমে যাচ্ছে, সব মিলিয়ে মশাদেরও একটু এক্সট্রা কষ্ট হচ্ছে। এক্সট্রা কষ্ট হচ্ছে, হ্যাঁ একটু এছাড়াও আসলে মশা তো এখন শুধু ফার্স্ট ফ্লোরে হয় এমন না। ধরেন আপনি একটা 6 তলা বাসায় আছেন, আপনার পাশের বাসাটা 7 তলা, সেই 7 তলায় ছাদে গাছ লাগাইছে, পানি হয়, তখন তো ওই মশা সহজে ঢুকে যাবে 6 তলায়। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি এখন প্রযুক্তি আরো আধুনিক আছে, এখন আমাদের দেখা যায় যে জানলাগুলো ফুল হাইট করি আমরা। তারপরে আমাদের যেই জানলার সামনে, বারান্দার সামনের যে জায়গাগুলো থাকে সবগুলোই মসকিউটো নেট ইউজ করা হয়। আচ্ছা আর আচ্ছা। মসকিউটো নেটগুলো এখন এত সুন্দরভাবে অনেক সিস্টেমের চলে আসছে যে আপনি বাতাস, আলো কোনো কিছুই আটকাইতে পারে না, শুধু মশা আটকায়, আচ্ছা আচ্ছা, ওইটা শুধু আটকে দিচ্ছে। আটকায় দিচ্ছে। আচ্ছা, আপনার আলোচনা থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে কি এই যে আহ, গাড়ি রাখার যে বিষয়টা, গ্যারেজ, এই সুবিধাটা কি থাকে? এটা ডিপেন্ড করে, বিশেষ করে বসুন্ধরা, আফতাবনগর আবাসিক এরিয়ার মতো জায়গাগুলোতে পার্কিং বাধ্যতামূলক। পার্কিং ছাড়া ওখানে গাড়ির ডিমান্ডটা হচ্ছে ঘোড়া ছাড়া লাগামের আর কি, লাগাম ছাড়া ঘোড়ার মতো। আচ্ছা আচ্ছা। কিন্তু লোকাল এরিয়ায় ধরেন বাড্ডা বা রামপুরা, উত্তরা, এই ধরনের কিছু একদম লোকাল এরিয়াতে হুম। তখন ওই পার্কিংটা সবার জন্য জরুরি হয় না। তখন দেখা যায় যে একটা বেসমেন্ট করলে যে পরিমাণ খরচ হয়, তারা কম বাজেটের ভিতরে 50 লাখ টাকার ভিতরে একটা অ্যাপার্টমেন্ট করে ফেলতে চাচ্ছে। তখন বেসমেন্টের কারণে এটা এক একজনের 55-তে চলে যায়, তাদের জন্য 5 লাখ টাকায় অনেক ইস্যু। তখন আমরা বেসমেন্ট না করে কিন্তু শুধু গ্রাউন্ড আপনি ফ্লোর যেটা করি। বলছিলেন যে এই প্রক্রিয়াতে গ্যারেজের জন্য আলাদা করে অ্যামাউন্ট লাগছে না। জি, এখন যদি এমন হয় যে 27টার মধ্যে কোনো কারণে 20টা করা গেছে পার্কিং, তার 7 জনের তো করা যায় নাই, জি, সেক্ষেত্রে যদি এরকম ঘটে ঘটে, তাহলে তাদেরকে কি কম্পেনসেট করা এরকম হয়? ঘটে। ধরেন আবাসিক এরিয়ার বাইরে এরকম ঘটে। আমি সেই ক্ষেত্রে উদাহরণ, তারা কি কোনো ছাড় পাবে হ্যাঁ নিশ্চয়ই সেক্ষেত্রে ফিনান্সিয়ালি? সিস্টেমটা কেমন হয়, পলিসিটা এরকম হয় যে আমার 10 কাঠা জমি, আমার প্রতি কাঠায় 2টা করে পার্কিং করা যায়, এভারেজে 20টা পার্কিং করলাম, কিন্তু 10 কাঠায় ফ্ল্যাট করছি আমরা, কথার কথা 4 নং 36টা, তাহলে বাকি 16 জন তো পাবে না। হুম। তো তখন সিস্টেমগুলো এরকম করা হয় যে পার্কিংটাও লটারি কর মধ্যে ফেলাই দেওয়া হয়। তবে লটারিতে যে পার্কিং পাবে সে একটা ডোনেশন দিয়ে পার্কিংটা নেবে, আর ওই যে ডোনেশনটা সে এই দিল, অ্যামাউন্টটা পেয়ে যাবে যে পাইলো না। যে পাইলো না তারা, মানে আচ্ছা, প্রত্যেকটা জায়গায় সমতা। এটা তো আর ডেভেলপার নিয়ে নিবে না। না, ডেভেলপার নেবে না। ইভেন দ্যাট, এই ফাঁকে ডেভেলপার নেবে না যেহেতু প্রশ্নটা আসলো, এটাও বলে রাখি, ওই যে কাস্টমাররা কিস্তি ডিলে করার কারণে যে তার ডিলে চার্জটা আসে সেটাও ডেভেলপার নেয় না, সেই টাকাটাও প্রজেক্টের খরচে ব্যয় করা হয়। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি কিস্তি দিতে মিস করে, যে জরিমানা বা হোয়াটএভার জি, আসে, ওই ওইটা জরিমানা টাকাটাও প্রজেক্টে যায়। তো ডেভেলপার, ল্যান্ড শেয়ারের ডেভেলপার শুধুমাত্র তার যে ফিটা নির্ধারিত ওইটাই নেয়। আচ্ছা, আমরা যখন কোন একটা ফ্ল্যাট বাই করি হচ্ছে ডেভেলপারদের কাছ থেকে, যেটা আগের প্রসেস ছিল, জি, সেইখানে আমরা কিন্তু ব্যাংক লোন করার একটা সুযোগ থাকতো বা জি, বিভিন্ন লিজিং ফার্ম দিত। জি, এই ল্যান্ড শেয়ার সিস্টেমে ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে কি কেউ এই ব্যাংক লোন পেতে পারে বা এরকম হ্যাঁ স্টোরি আছে? অবশ্যই, যেহেতু প্রপার্টি আপনার নামে আপনি ব্যাংক লোন পেতে পারেন। তবে প্রথম দিকে একটা আলোচনায় বলেছিলাম যে ল্যান্ড শেয়ার সিস্টেমে প্রপার্টির দলিলটা 2 ভাগে হয়। হ্যাঁ। প্রথমে জমির দলিল হয়, পরবর্তীতে ফ্ল্যাটের দলিল হয়। তার মানে যখন জমির দলিল হয় আপনি জমির এগেনস্টে লোন নিতে পারবেন, তবে আপনার পোর্শনটা থাকে হয়তো 27 ভাগের 1 ভাগ, 18 ভাগের 1 ভাগ, সেখানে অ্যামাউন্ট খুব কম থাকে, ডিড ভ্যালু যেটা থাকে হ্যাঁ হ্যাঁ। সেখানে ওই পরিমাণ অ্যামাউন্টের উপরে আপনি লোন নিতে পারবেন, সেটা খুবই সামান্য হবে সরকারি ভ্যালু। যখন আবার দ্বিতীয় স্টেপে আপনি বন্টননামা দলিল করে ফেলবেন, বন্টননামা দলিলের পরে যখন আপনার ফ্ল্যাটটা স্কোয়ার ফিট সহ আপনার দলিলে চলে আসলো, তখন আপনি ওই বন্টননামা দলিল দিয়ে লোন নিতে পারবেন। তো বন্টননামা দলিল তো সাধারণত 3 বছর বা 4 বছর পরে হবে। একদম হ্যান্ড ওভারের মুহূর্তে হয়। তো আমরা ল্যান্ড শেয়ারিং ধরেন সিস্টেমে, এইটা করা যায় কিনা যে বুকিং করলো, সে হয়তো ল্যান্ডটা নিয়ে নিল, এরপর একটা দুইটা ফ্লোর হইলো, ওই ডিউরেশনে সে হয়তো ওই যে ডেভেলপমেন্টের কিস্তি দিতে যায়, সে হিমশিম খাচ্ছে, জি, ওই সিচুয়েশনে কি সে কোনোভাবে আপনাদের সহযোগিতা পাইতে পারে যে ব্যাংক লোনে সে আচ্ছা যাবে? এখানে 2টা ইস্যু। আমরা যখন ল্যান্ড শেয়ারিং এ প্রজেক্ট করি, আমরা লোনে অনুৎসাহিত করি বিষয়টা এরকম না, আমাদের প্রতিপাদ্যটাই থাকে যে আপনাকে একটা বাজেট ধরাই দিই যে আপনি 90 লাখ টাকার ভিতরে বসুন্ধরা এরকম 60 ফিট রাস্তার উপরে 1700 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। হুম, বাজেটটা দিছি কিন্তু 90 লাখ, যখন আপনি লোন নিবেন এটা চলে যাবে 1,40,00,000, তখন আর আমি আপনাকে ওই প্রফিটটা দিতে পারলাম না যে প্রফিটটা আমি আপনাকে ডিক্লেয়ার করেছিলাম। না ওই লোনটা তো আর আপনি দিচ্ছেন না, ব্যাংক থেকে সে কিন্তু আপনার দিচ্ছে। ভ্যালুয়েশনটা তখন বেড়ে যাচ্ছে ফ্ল্যাটের।
তো এক কথায় যদি মাঝপথে সে লোন নিতে চায়, বন্টননামা দলিল হওয়ার আগ পর্যন্ত সে লোন নিতে পারবে না, সুযোগ দেয়। সুযোগ নাই, কারণ সে তার অ্যাপার্টমেন্টটা ব্যাংকের কাছে শো করতে পারছে না, কারণ সেটা তো এখনো আইডেন্টিফাই হয় নাই। আইডেন্টিফাই হয় নাই, সে এখনো তৈরিও করতে পারে নাই। আর ব্যাংক সাধারণত তৈরি না হওয়া পর্যন্ত তার মর্গেজ দেখে লোনটা দিবে সেটা হয় না। আচ্ছা আচ্ছা, এই একটা সুযোগ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের শোয়ের একদম শেষের দিকে চলে আসছি। আমরা ইতিমধ্যে ক্রিস্টাল হাউজিং এস্টেটের সমস্ত ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু অনেক ডিটেইলে জানার চেষ্টা করলাম। শেয়ার সিস্টেমটা কি থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রসেস, যখন কার্যক্রম শুরু হয়, বিভিন্ন ধাপে ধাপে যে চ্যালেঞ্জগুলো থাকে, ডেভেলপার কিভাবে ফেস করে, কাস্টমাররা কিভাবে ফেস করে, রিটার্ন ট্রান্সফার পলিসি, সবগুলা বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করছি। যারা ইনভেস্টমেন্ট করতে চায়, ইনভেস্টরদের জন্য সুবিধা কি এবং কিভাবে তারা তাদের অ্যামাউন্টটা সঠিক সময়ে ব্যাংকে নিয়ে যেতে পারে, এই সবগুলা বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করছি। তো অনেক ধন্যবাদ ফয়সাল ভাই, আপনি এই সেশনটা কিন্তু সুন্দরভাবে ডিটেইল আলোচনা করেছেন। আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে আপনার ধন্যবাদ মোহসেন ভাইকে তার এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি সম্মানিত বোধ করছি। মোহসেন ভাই এবং আমাদের এই শোয়ের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ল্যান্ড শেয়ারিং এ যারা ইনভেস্ট করতে চাচ্ছেন অথবা শেয়ার কিনতে চাচ্ছেন, একটা অ্যাপার্টমেন্ট করতে চাচ্ছেন, তাদের জন্য আমার একটি বার্তা, দেখে শুনে বুঝে যাচাই করে সিদ্ধান্ত নেবেন। অনেক আগে বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ল্যান্ড শেয়ার খুব ভালো একটা প্রসেস, খুবই খুবই লাভজনক একটা প্রসেস সিস্টেম। জাস্ট শুধু আপনি দেখে নেবেন, দেখার ক্ষেত্রে এই আলোচনা থেকে অনেক কিছু পেয়ে যাবেন। কি দেখে নেবেন? তবু বলছি, অভিজ্ঞতা এবং ম্যানেজমেন্ট, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই সেশনের মধ্যে দিয়ে আমরা বিলিভ করি ল্যান্ড শেয়ার সিস্টেম সম্পর্কে আপনারা অনেক ডিটেইল জানতে পেরেছেন। উপস্থিত অডিয়েন্সের কিছু কোশ্চেন আমরা নিয়েছি, কিন্তু আপনারা যারা অনলাইনে এই সেশনটা দেখবেন তাদের সাথেও আমরা কোঅপারেট করতে চাই। আমরা আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করতে, অথবা অনেক ডিটেইল কোনো বিষয় যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে আবারও একটা সেশন করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদের এই সেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।